আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই আমাকে ঠিকঠাক শুনছো এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো। আমরা মাত্র ক্লাসটা শুরু করলাম। আমাদের ক্লাসটা যদিও শুরু করার কথা ছিল 4টায়, তবুও আমরা 4-5 মিনিট আগে জয়েন করেছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য, তোমাদের ওভারঅল আমাদের সাথে ইংলিশের এই জার্নিটা কেমন যাচ্ছে সেটা শোনার জন্য। তোমরা একটু ঝটপট জয়েন করে ফেলো, পাশাপাশি আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আমার পিছনের স্ক্রিনটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমরা দুই জায়গা থেকে মেনলি লাইভে এসেছি। এক, আমাদের যে ফেসবুক পেজ আছে 10 মিনিট স্কুলের, সেটা থেকে, পাশাপাশি 10 মিনিট স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে ক্লাস 1 to 12, এই চ্যানেলটা থেকে আমরা আমাদের এই আজকে ক্লাসটা স্ট্রিম করছি। সো ঝটপট সবাই একটু জয়েন করে ফেলো, প্লাস আমাকে একটু জানাও যে তোমরা কে কোন বোর্ড থেকে জয়েন করেছো। মানে আমি বুঝাতে যাচ্ছি যে তোমরা কে কোন বোর্ডে পরীক্ষা দিবা সেটা একটু আমাকে কমেন্টে জানাও। আমি দেখছি তাসফিয়া জয়েন করেছো, তারপর সুলতানা বেগম, প্রান্তি। ওকে, একটু সবাই জয়েন করে ফেলো, আমাকে জানাও যে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো। যেহেতু এটা এইচএসসি গ্রামার ফাউন্ডেশন কোর্সের একটা ক্লাস, যারা রিসেন্টলি এসএসসি পরীক্ষা দিয়েছে, তারপর 12 তারিখ ওদের পরীক্ষা রেজাল্ট, সব মিলিয়ে কে কোন বোর্ড থেকে জয়েন করেছো একটু জানাও। তামিমা আছে ঢাকা বোর্ড থেকে। সাজিদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এরপর মেরি আছে, সাবি আক্তার মেরি, তারপর আছে রিপা আয়াত, আফরিন আছে, তারপর কবির, রাকিবুল ইসলাম, আরও অনেকে জয়েন করেছ। যশোর বোর্ড থেকে আছে শোভা আফরিন, হাবিব আছে ঢাকা বোর্ড থেকে, সাকিব সিলেট বোর্ড থেকে, আদিব ঢাকা বোর্ড থেকে, চট্টগ্রাম বোর্ড থেকে অনেকেই দেখছি আমি। তোমাদের সবাইকে আমার এই ক্লাসটাতে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা একটু এক কাজ করো, তোমাদেরকে আরেকটা কাজ দিব আজকে। সেটা হচ্ছে, তোমার যে বন্ধু বান্ধব আছে যাদের সাথে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, এইচএসসিতে হয়তো একসাথে পড়াশোনা করার প্ল্যানও করছো, তাদেরকে একটু মেনশন দিয়ে দাও যে আমাদের আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা অলরেডি শুরু হয়ে গেছে। রনি, শিউলি আক্তার আছে, আনিসা আইডি, মানে শিউলি আক্তার আইডি থেকে জয়েন করেছে আনিসা। আচ্ছা ঠিক আছে, তোমাদের রেজাল্ট তো 12 তারিখে, মে মাসের 12 তারিখ, মানে কয়েকদিনের মধ্যেই তোমাদের রেজাল্ট দিবে। কেমন লাগছে? একটু ভয় লাগছে? একটু ভয় লাগছে যে কি হবে না হবে? ভয়ের কোনো কারণ নাই, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। এখন ভয় পেলেও যা হবে, না পেলেও তাই হবে। হ্যাঁ, তার চেয়েও বরং ভালো যে একটু দোয়া করো নিজের জন্য, বাবা মায়ের কাছে দোয়া চাও, ইনশাআল্লাহ হয়তো ভাগ্য পরিবর্তন হলেও হতে পারে। আচ্ছা আদিব, ওকে, কুমিল্লা বোর্ড থেকে আছে অনেকেই। আর আদিত্য আছে কারিগরি বোর্ড থেকে। ওয়েলকাম আদিত্য, থ্যাংক ইউ। সাবরিনা ইভা, সাবরিনা তার বন্ধুদেরকে মেনশন দিয়ে ফেলেছে। একটু সবাই বাকিরাও একটু এক কাজ করি, বন্ধুদেরকে মেনশন দিয়ে ফেলি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, এগুলো অতটা জটিল না, বাট আমরা কেন জানি একটু ভয় পাই, আমরা কেন জানি এটাতে একটু বেশি ভুল করি, তাই না? আজকের ক্লাসে আমরা চেষ্টা করব বেসিক যে জিনিসগুলো আছে এগুলো একটু জানার, পাশাপাশি প্র্যাকটিস করে নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার। কেমন? ওকে, আমাদের সাথে আরও অনেকেই দেখছি জয়েন করছো। একটু সবাই একটু তোমার বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে ফেলো। আমি আমার নাম পরিচয় সব কিছু একটু পর দিচ্ছি, যেহেতু আমাদের মূল ক্লাসটা শুরু হতে আরও 1-2 মিনিট বাকি আছে। সো একটু পরে আমি বলছি। আবু বকর বলছে ভাইয়া অনেক ভয়ে আছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই, ইনশাআল্লাহ ভালো হবে তোমাদের রেজাল্ট। রেজাল্টের দিন দেখি তোমাদের কারোর সাথে দেখা করা যায় নাকি, কোনো একটা স্কুলে যাওয়া যায় নাকি, তোমাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। ঠিক, হ্যাঁ হাবিব, আমরা প্র্যাকটিসও করবো ভাইয়া। ঠিক আছে, আমাদের হাতে বরাবর আর 1 মিনিট সময় আছে, যেহেতু আমাদের মূল ক্লাসটা শুরু হবে। কেমন? ওকে, তোমরা যারা এখনও আমাদের এইচএসসি গ্রামার ফাউন্ডেশন কোর্সটাতে জয়েন করোনি, তারা 3টা জিনিস মেনলি মিস করছো। আমাদের রেগুলার ক্লাসগুলো মিস করছো। সেকেন্ড হচ্ছে আমাদের লেকচার স্লাইডগুলো তোমরা পাচ্ছ না। থার্ড হচ্ছে আমাদের সাথে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারছো না। যেহেতু এই কোর্সটা একদমই ফ্রি, সুতরাং আমার পার্সোনাল তোমাদের প্রতি পরামর্শ থাকবে যে তোমরা একটু এই কোর্সটাতে এনরোল করে ফেলো একদম ফ্রিতে, এইচএসসি গ্রামার ফাউন্ডেশন কোর্স। এতে করে তোমরা এই সবগুলো জিনিস একদম ফ্রিতেই কিন্তু পেয়ে যাবা। ওকে, চলো তাহলে আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করে ফেলি। কেমন? 4টা বেজে গেছে। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বিষয়টার মানে কি? মানে হচ্ছে এগ্রিমেন্ট মানে কি আমরা জানি চুক্তি, তাই না? আর সাবজেক্ট ভার্ব মানে সেটা আমরা সবাই জানি। সো সাবজেক্টের সাথে ভার্বের যে একটা চুক্তি আছে, যেই চুক্তিগুলো আছে সেগুলো নিয়েই মিললে আমরা আজকে আলোচনা করব। কি টাইপ চুক্তি সেটা তো ক্লাসে দেখবো, তারপরও একটু আমি যদি তোমাদেরকে বলি, যেমন সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়,
ভার্বটা কি হবে, চুক্তিটা কি, ভার্ব চুক্তি করেছে যে তুই যদি সিঙ্গুলার হোস তাহলে আমিও সিঙ্গুলার হব, তুই যদি সাবজেক্ট প্লুরাল হোস আমিও প্লুরাল হবে। সো সাবজেক্টের সাথে ভার্বের এই যে এগ্রিমেন্টটা আছে, চুক্তিটা আছে, সেটা নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। সো তোমরা যারা আমাদের সাথে নতুন আছো তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি হচ্ছি নাইম দুর্জয়, 10 মিনিট স্কুলে ইংলিশ ডিপার্টমেন্টে দেখাশোনা করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। সো চলো দেরি না করে আমরা একটু আমাদের মূল আলোচনায় যাই। এই যে দেখো, সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তন সেটাই কি, সেটাকে আমরা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাধারণত নাম্বার ও পার্সনের উপর নির্ভর করে। এখন তোমাদের সবাইকে যদি আমি জিজ্ঞেস করি যে নাম্বার কয় প্রকার, একটু বলো তো আমাকে। থ্যাংক ইউ হৃদয়। হৃদয়, নাম্বার কত প্রকার একটু আমাকে বলো তো। হাবিব, নাম্বার কত প্রকার একটু বলো তো, একটু আমাকে তোমরা বলো তো নাম্বার কত প্রকার। মোশারফ বলছে ভাইয়া, ওকে ওকে। শোভা আফরিন বলছে ভাইয়া 2 প্রকার, সামিহা বলছে 2 প্রকার। ইয়েস, এই বেসিক জিনিসগুলো না জানলে কিন্তু আমরা আবার আজকে ক্লাসটা বুঝবো না। একটা হচ্ছে সিঙ্গুলার, আরেকটা কি, আরেকটা প্লুরাল, তাই না? এক বচন, বহু বচন। একজন যখন বুঝাবে তখন সিঙ্গুলার, একাধিক বুঝালে প্লুরাল। এখন যদি জিজ্ঞেস করি পার্সন কত প্রকার, রাইমা, রূপম, পার্সন কত প্রকার ভাইয়া বলো তো। সাদমান তাশরিফ, ইয়েস, পার্সন হচ্ছে আমরা জানি 3 প্রকার, তাই না? কি কি বলো তো। ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, আরেকটা কি থার্ড পার্সন। ছোটবেলায় আমরা একটা ছন্দ পড়েছিলাম না, যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। সো ওই জিনিসগুলোই আজকে আমরা একটু দেখব। সো যেটা বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাধারণত নাম্বার ও পার্সনের উপর নির্ভর করে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, বলছে কোন সাবজেক্টের নাম্বার ও পার্সন পরিবর্তন করা হলে ভার্বের রূপটা কি হয়, পরিবর্তন হয়। রায়হানা, ওকে। দেখো, একদম প্রথমে যে জিনিসটা, এটা আমরা সবাই পড়েছি, গত ক্লাসেও আমরা আমাদের গ্রুপগুলোতে আলোচনা করেছিলাম, আমাদের গ্রুপে যে ক্লাসটা হয়েছিল, যে একটা সিঙ্গুলার সাবজেক্ট একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আমি ক্লাসের শুরুতে যেটা বলেছিলাম যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটাও হবে কি সিঙ্গুলার। সিঙ্গুলার সাবজেক্ট একটা মাত্র কোনো কিছু নির্দেশ করে, এটা সবাই জানি। সিঙ্গুলার মানে কি, এক বচন। সো এটা একজন ব্যক্তি, একজন বস্তু, অর্থাৎ এককে বুঝাবে। সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে। কি হলে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে। মানে কি, আমি ব্যাপারটা তোমাদেরকে একটু পর বুঝাচ্ছি, একটা এক্সাম্পল দিই। ধরো এইটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ধরে নাও এই সেন্টেন্সটা কি একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন তোমাদেরকে যদি জিজ্ঞেস করি সি, এটা কোন পারসন? থার্ড পারসন। সিঙ্গুলার নাকি প্লুরাল? ডেফিনেটলি এটা হচ্ছে সিঙ্গুলার। তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বটার শেষে কি হবে? এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে বলো তো এটা কি হবে? সি। মুক্তি বলছে প্লেজ হবে, আফসানা ইয়াসমিন বলছে ভাইয়া প্লেজ হবে, বর্মন বলছে প্লেজ হবে। তোমাদের সবাইকে আরেকবার রিকোয়েস্ট করব, তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। ক্লাসটা খুব বেশি বড় হবে না, আমরা 1-1.5 ঘন্টার একটা ক্লাস করব। সো একটু তাদেরকে মেনশন দিয়ে ফেলো। প্লেজ, পারফেক্ট। কারণ কি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা পড়েছি ভার্বের শেষে কি যুক্ত হয়? এস অথবা ইএস যুক্ত হয়। সুতরাং যারা যারা প্লেজ বলেছো তাদের সবার উত্তর কারেক্ট। এবার আসো বিষয়ের নাম, মানে কোন একটা সাবজেক্টের নাম, হ্যাঁ, বাংলা, ইংলিশ ইত্যাদি, বা ফিজিক্স, এখানে মেনলি ফিজিক্স, এরপর ম্যাথমেটিক্স, এগুলো বুঝালে ভালো হবে। তারপর কোন একটা বইয়ের নাম, এরপর দেশের নাম যদি দেখতে প্লুরাল মনে হয় এর ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। যেহেতু এগুলো বিষয়ের নাম, বইয়ের নাম কিংবা দেশের নাম, এগুলো দেখতে যদি প্লুরালও মনে হয় এগুলো মূলত কি সিঙ্গুলার, এবং ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে বলি বয়, এটা সিঙ্গুলার না প্লুরাল বলো তো? নিশ্চয়ই সিঙ্গুলার বলবা। ওকে, সো এইটা প্লুরাল হবে কিভাবে? নাউনের শেষে আমরা সাধারণত
এস যুক্ত করলে কি হয়ে যায়, প্লুরাল হয় সাধারণত। একইভাবে আমরা যদি তাহলে এইটা এখন কি বয়েজ, এইটা এখন কি প্লুরাল, তাই তো? কিভাবে তোমরা বলবো ভাইয়া এই যে শব্দ শেষে এস আছে, আমি যদি বলি ফিজিক্স, তাহলে কি ফিজিক্স কি প্লুরাল হবে? এইটাও তো দেখতে প্লুরাল লাগছে, প্লুরাল কি হবে না। দেখো কি বলছে, ইকোনমিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। এখন বলো তো এখানে কি হবে, আমি তোমাদেরকে একটু নিয়মটা মনে করিয়ে দিতে চাই। কিছু কিছু জিনিস যেমন বিষয়ের নাম, বইয়ের নাম, দেশের নাম, এগুলো দেখতে প্লুরাল মনে হয়, দেখতে যদি প্লুরাল মনে হয় মূলত এগুলো কি প্লুরাল না, এগুলো সিঙ্গুলার। হ্যাঁ, সো এগুলো যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও হবে কি সিঙ্গুলার। সো এইখানে কি হবে, নোভা, শোভা, তারপর আফসানা ইয়াসমিন, মারুফ, ইয়েস, এখানে হবে ইজ। ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। যারা যারা বলেছো ইজ তাদের সবার উত্তর কারেক্ট। একটু তোমরা মনে রেখো আর কি, আজকে ক্লাসটা শেষ হতে হতে তুমি কয়টা ভুল করলা আর সঠিক কয়টা হলো এটা কাউন্ট করতে হবে না, ভুল কয়টা হয়েছে ওইটা জাস্ট কাউন্ট করো। অ্যান্ড আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্পেশাল একটা অ্যানাউন্সমেন্টও দিব আজকের ক্লাসে। দেখো, একটা প্লুরাল সাবজেক্ট সাধারণত একটা প্লুরাল ভার্ব গ্রহণ করে, এটা আমরা এতক্ষণে বুঝে গেছি যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। সো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে কি প্লুরাল। সো প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করে। প্লুরাল সাবজেক্ট একের অধিক কোনো কিছু, এটা হতে পারে ব্যক্তি, বস্তু, বিষয় বা কোনো নাম বুঝিয়ে থাকে। এখন প্লুরাল ভার্বের শেষে আমরা আবার কি এস বা ইএস যুক্ত করতে পারবো না, যেটা আমরা সিঙ্গুলার ভার্বের শেষে যুক্ত করি। দেখো, দে লাভ টু ট্রাভেল, আমি যদি বলি এটা প্রেজেন্ট টেন্সে, এটার উত্তরটা কি হবে? দে লাভ টু ট্রাভেল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে যদি এই সেন্টেন্সটাকে চিন্তা করো, আবারও বলছি, সেন্টেন্সটাকে যদি তুমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে চিন্তা করো তাহলে এটার উত্তরটা কি হবে? পাস্ট ইনডেফিনিট দিলে তো লাভড লিখতেই পারো, আমি পাস্ট ইনডেফিনিট টেন্সে যাচ্ছি না। প্রেজেন্ট ইনডেফিনিটে যদি এটাকে উত্তর হিসেবে চিন্তা করো তাহলে কি হবে? প্রিয়াঙ্কা বলছে ভাইয়া লাভ হবে, তারপর ইফরাত, সাদমান, সবুজ, তারপর আলিফা, সবাই বলছে ভাইয়া লাভ হবে কারেক্ট। কেন? দেখো, এমনি একটা ট্রিক্স তোমরা মনে রাখার জন্য রাখতে পারো। নাউনের শেষে আমরা যখন এস যুক্ত করি সাধারণত ওইটা প্লুরাল হয়, আর ভার্বের শেষে যখন আমরা এস যুক্ত করি সাধারণত ওই ভার্বটা সিঙ্গুলার হয়, উল্টা আর কি। সো দে যেহেতু প্লুরাল, ভার্ব তো কি থাকবে? প্লুরালই থাকবে। সুতরাং আমরা এখানে লাভ বলতে পারবো না। কিন্তু আমি যদি এইটার কথা বলি, হি ড্যাশ লাভ টু ট্রাভেল, এইখানে এইটাকে যদি তুমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে চিন্তা করো তাহলে এটার উত্তর কি হবে? দ্বিতীয়টার, হি লাভ টু ট্রাভেল, এইটাকে যদি তুমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে চিন্তা করো তাহলে দ্বিতীয়টার উত্তর কি হবে? সিয়াম, মনিরুল হক, আজকে তোমাদের জন্য স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট আছে, সো ভাইকে একটু জানাও তো এটার উত্তর কি হবে? দ্বিতীয়টার উত্তর কি হতে পারে? লাভ। কে বলেছে? সিয়াম, সাজিদ, সবার উত্তর কারেক্ট হচ্ছে ইয়েস, দ্বিতীয়টা লাভস হবে। এখন অনেক বন্ধুরা আছো যারা হয়তো বুঝতে পারছো না যে ভাইয়া এখানে কেন লাভস হবে। আমরা জানি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সুতরাং ভার্বটা যেটা আছে এইটার শেষে আমরা কি যুক্ত করব? এস যুক্ত করব। আর পাস্ট টেন্সের কথা বাদ দাও আপাতত, পাস্ট টেন্স হলে তো লাভড হবে, ওইটা ডিফারেন্ট জিনিস। এখন তোমাদের স্পেশাল অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, আমরা এইচএসসি 26 ব্যাচ, অর্থাৎ তোমরা যারা আছো আর কি, এইচএসসি 26 ব্যাচের যারা আছো তোমাদের জন্য আমরা অনলাইন ব্যাচ নিয়ে এসেছি, যেখানে বাংলা, ইংরেজি, আইসিটি এই কোর্সগুলোর ওপর তোমাদের ক্লাস, এই সাবজেক্টগুলোর ওপর তোমাদের ক্লাস নেওয়া হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিও আছে, সেটা নিয়ে অন্য কোনো একদিন কথা বলবো। আজকে যেটা আমরা দেখছি যে বাংলা, ইংরেজি, আইসিটি তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে দেওয়া হবে। তোমাদের জন্য যারা এইচএসসি 26 ব্যাচ আছো, আমার কাছে পার্সোনালি মনে হয় তোমরা আসলেও অনেক লাকি, কারণ হচ্ছে এইবার এই প্রথম 10 মিনিট স্কুল লাইভ কোর্সকে এমন একটা ডিজাইনে বা এমন একটা মোডালিটিতে এনেছে যে তুমি চাইলে, ধরো কথার কথা, তোমার ইংরেজিতে অনেক সমস্যা, তুমি ইংরেজিকে অনেক ভয় পাও, সো তুমি চাচ্ছ যে
আচ্ছা বাংলাটা হয়তো আমি নিজে নিজে বাসায় পড়ে শেষ করতে পারবো, অথবা আইসিটিটা হয়তো পড়তে পারবো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ইংরেজিটা ভাইয়া কোনো একজনের গাইড লাগবে। তো তুমি চাইলে শুধুমাত্র ইংরেজি কোর্সটাও পারচেজ করতে পারবে এই বছর থেকে। এটা এই প্রথম তোমাদের জন্য 10 মিনিট স্কুল নিয়ে এসেছে, আগে কখনোই আনে নাই। সো আমি আমার এইচএসসি 26 ব্যাচের যে গ্রামার ফাউন্ডেশন কোর্সটা আছে, এটাতে আমি তোমাদেরকে বলেও ছিলাম যে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, গিফট দিব নাকি। এই তোমাদের হচ্ছে গিফট, যে তোমাদেরকে আমরা এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংরেজিটা আলাদা করে গিফট করছি। মানে তুমি চাইলে শুধু শুধু ইংরেজিটা আলাদা করে পারচেজ করতে পারবে। স্পেশাল কিছু জিনিস আছে, তার আগে আমি বলছি তোমাদের ওখানে 2টা সাবজেক্ট, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো সিলেবাসটা শেষ করানো হবে। একটা ভালো কোয়েশ্চেন করেছে হাবিব খান যে ভাইয়া ফুল সিলেবাস কভার করা হবে নাকি শর্ট সিলেবাস, এই টাইপের একটা কোয়েশ্চেন। দেখো তোমাদের সিনিয়র ব্যাচ যারা, মানে এইচএসসি 25 ব্যাচ যারা আছে, ওদের হচ্ছে শর্ট সিলেবাস। কিন্তু আমরা যতটুকু চিন্তা করতে পারছি, ভাবছি যে তোমাদের হয়তো শর্ট সিলেবাস থাকবে না, তোমাদের ফুল সিলেবাস হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। কারণ তোমাদের এইচএসসি এসএসসি পরীক্ষা কিন্তু তোমরা ফুল সিলেবাসে দিয়ে এসেছো, আমি যদি ভুল না হই। তো তোমাদের যদি এইচএসসিতেও ফুল সিলেবাস হয়, ডেফিনেটলি আমরা ফুল সিলেবাসটাই পড়াবো, তাই না? সো তোমাদেরকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সিলেবাস যদি তোমাদের ফুল সিলেবাস হয়, গভর্নমেন্ট শর্ট সিলেবাস অ্যানাউন্স না করলে আমরা অবশ্যই ফুল সিলেবাসটাই শেষ করব। এরপর ওইখানে তোমাদের প্রতি সপ্তাহে 3টা লাইভ ক্লাস হবে। ফার্স্ট পেপারের 2টা হবে, সেকেন্ড পেপারের 1টা হবে, কখনো হয়তো ওইটা অল্টারও করতে পারি। অবশ্যই তোমাদের ডেইলি এক্সাম হবে। হ্যাঁ, প্রত্যেকদিন নিজেকে যাচাই করতে পারবে ডেইলি এক্সাম দিয়ে। আর এরপর উইকলি এক্সামও হবে অধ্যায়ভিত্তিক, মানে প্রত্যেকটা লেসনের উপর আলাদা লেকচার শিট আছে। তোমাদেরকে আমি কয়েকটা জিনিস একটু আগে থেকেই বলে দিতে চাই, যেটা তুমি হয়তো আমাদের অ্যাপে পাবা না। সেটা হচ্ছে লেকচার শিটগুলো আমরা এইবার এমনভাবে ডিজাইন করেছি যে প্রত্যেকটা লেকচার শিটকে তুমি একটা করে মডেল টেস্ট হিসেবে চিন্তা করতে পারবা। মানে ধরো কথার কথা, ইউনিট 1-এর লেসন 1 পড়ার পর তুমি ওই লেসনটাকে একটা মডেল টেস্ট হিসেবে চিন্তা করলে, ধরো ওইটা থেকে যদি পরীক্ষা আসে কি টাইপ কোয়েশ্চেন আসবে সব দেওয়া আছে। শুধু তাই না, বিগত বছরে ওই লেসনটা থেকে কি ধরনের কোয়েশ্চেন এসেছে এইচএসসিতে সবগুলো আলাদা করে দেওয়া থাকবে। শুধু কি তাই, অ্যাডমিশনে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রচুর কোয়েশ্চেন আছে। তোমাদের ভাই আপুদেরকে জিজ্ঞেস করে, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের স্বপ্ন, সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে কি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ওই লেসন থেকে কি ধরনের কোয়েশ্চেন এসেছে ওই জিনিসগুলো আমরা লেকচার শিটে অ্যাড করে দেব। প্লাস আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে, তোমাদের ধরুন আলাদা করে একটা প্রাইভেট গ্রুপ থাকবে ফেসবুকে। ওই গ্রুপে আমরা কমিউনিকেট করব তোমাদের সাথে আমরা প্রতি মাসে জুমে আসব, তোমাদের সাথে কথা বলবো, তোমাদের প্রবলেমগুলো আমরা শুনবো। হ্যাঁ, সো আমরা এই ছিল তোমাদের জন্য স্পেশাল অ্যানাউন্সমেন্টটা, যে তোমাদের জন্য আমরা ইংলিশটা নিয়ে এসেছি। এটা তোমাদের জন্য গিফট হিসেবে দিলাম 10 মিনিট স্কুল থেকে এই প্রথম। সো তোমরা আমাদের অ্যাপে যাও, অ্যাপে গিয়ে জাস্ট এটা মানে বা ওয়েবসাইটে যাও তোমরা, মানে তোমাদের ব্রাউজারে যাওয়ার পর এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংরেজি লিখলেই চলে আসবে। ওইখানে কোর্স ফি থেকে একদম ডিটেলস তুমি দেখে ফেলতে পারবে আর কি, যে কোর্সটা কবে থেকে শুরু হবে। কোর্সটা মেনলি তোমাদের রেজাল্টের পর জুন জুলাই থেকেই শুরু হবে আর কি। সো একদম A to Z সব কিছু পাবা। তার উপর আমি এছাড়াও তোমাদেরকে আরও অনেকগুলো ভিডিও দিব, ওইগুলোতে স্পষ্ট করে বলে দিব। তোমরা একটু যাও ব্রাউজারে গিয়ে একটু নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখো। তারপর কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কল করো 16910। কিছু না বুঝলে এই নাম্বারে কল করবা, তাহলে তোমাকে একদম সব কিছু ক্লিয়ার করে দিবে। শিউলি রয় অলমোস্ট 8 থেকে 9 মাস লাগবে যদি পুরো সিলেবাসটা হয়। কত টাকা করে কোর্স ফি কি এই সেই জিনিস নিয়ে আজকে আমরা কথা বলবো না, আজকে একটু পড়াশোনা করবো তোমাদেরকে। তবুও আগে জাস্ট এই জিনিসগুলো দিয়ে দিলাম আর কি, তোমরা এখন বাকিটা দেখে নিও। হ্যাঁ, ওকে, এবার আসো আমরা পরের জায়গাতে যদি যাই। আমি জানি তোমাদের আরও অনেক কোয়েশ্চেন আছে, আমরা ক্লাসটা একটু পড়ি একটু কথা বলি, তাহলে ক্লাসটা বাকিদের জন্য ফ্রুটফুল হবে। হ্যাঁ চলো, কি বলছে, অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি দুইটা আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে এদের ভার্বটা কি প্লুরাল হবে। ফর এক্সাম্পল, আমি ফেসবুকে সুমনকে দেখছি, ইউটিউবে আবিদকে দেখেছি। এখন আমি যদি বলি সুমন অ্যান্ড আবিদ ড্যাশ বা ইত্যাদি কিছু বললাম, তো এই যে অ্যান্ড দ্বারা আমি দুইজনকে যুক্ত করলাম, সুমনকে যুক্ত করলাম, আবিরকে যুক্ত করলাম। তো সুমন অ্যান্ড আবির কয়জনকে বুঝাচ্ছে? দুইজনকে বুঝাচ্ছে। দুইজনকে বুঝালে কি এটা সিঙ্গুলার হয়?
নাকি প্লুরাল হয়? যাও তোমরাই বলো। প্লুরাল হয়। সো সাবজেক্ট প্লুরাল মানে কি ভার্বটাও প্লুরাল হবে। সাবজেক্ট প্লুরাল মানে ভার্বটাও প্লুরাল হবে। যেমন মুয়াজ অ্যান্ড ফাতির, দুজন ব্যক্তি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এখানে কি হবে বলো? বি টু ফ্রেন্ডস, মানে এখানে ধরো আমি তোমাদেরকে অপশন হিসেবে দিলাম এম ইজ আর, তিনটার কোনটা হবে বলো? এম ইজ নাকি আর, কোনটা হবে বলো? ওকে, আর। নোভা বলছে আর, রিয়াদ বলছে আর, ইউটিউবে সবাই বলছে আর। আচ্ছা, আমরা আমাদের ওই দিনের আমরা যে গেমটা খেলেছিলাম ওইখানে কি ইউটিউব উইনার হয়েছিল নাকি ফেসবুকে যারা আছে ওরা উইনার হয়েছিল? চলো আজকে আমরা তাহলে এটা একটু দেখি যে আজকে ভুল করে বেশি কারা। খুকু আইডি থেকে বলছে ভাইয়া আর হবে, ও লাস্ট ক্লাসটাও করেছিল, আমার স্পষ্ট মনে আছে। ইয়েস, আর হবে, কারণ কি এখানে প্লুরাল বুঝাচ্ছে। মুয়াজ অ্যান্ড ফাতির আর টু ফ্রেন্ডস, সুতরাং এখানে আরই হবে। বলছে এন দ্বারা যুক্ত দুই বা ততোধিক সিঙ্গুলার নাউনের প্রত্যেকটার আগে ইচ, এভরি, নো থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। বিষয়টা কি? ধরো মাঝে এন্ড আছে, এন্ডের আগে একটা নাউন, পরে একটা নাউন। আবার বলছি, এন্ডের আগে একটা নাউন, পরে একটা নাউন, দুইটা নাউনই সিঙ্গুলার। ওইগুলোর আগে যদি ইচ, এভরি, নো থাকে তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলারই হবে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি চলো। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গট আ প্রাইজ, হ্যাভ অথবা হ্যাজ গট আ প্রাইজ, কি হবে দেখো? এন্ড দ্বারা যুক্ত হয়েছে, সিঙ্গুলার নাউন, দুটোর আগে ইচ আছে, সুতরাং এইখানে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। রিয়াদ বলছে হ্যাজ, নাজমিন নাহার বলছে হ্যাজ, কৃষ্ণগোপাল বর্মন, শারমিন সবাই বলছে হ্যাজ হবে। পারফেক্ট, কারেক্ট অ্যান্সার। তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ গট আ প্রাইজ। আচ্ছা ভাইয়া, তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া এত রুল কিভাবে মনে রাখবো? আমার ক্লাস যারা রেগুলার করো তাদের সবার উদ্দেশ্যে আমি আগেও বলেছি, এখনও বলতে চাই, তুমি যেটা করবা আমার সাথে ধরো একবার ক্লাসটা তো করছো, করার পর তুমি যখন বাসায় আরেকবার পড়ার পর প্র্যাকটিসে চলে যাবা ডিরেক্ট। বিশ্বাস করো ভাইয়া, ইংলিশ সেকেন্ড পেপারে প্র্যাকটিসের বিকল্প নাই। তুমি যদি প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। আর তোমাদের মে মাসের 12 তারিখ রেজাল্ট, আমি বারবার এটা মনে করাতে চাই না, বাট চলে আসছে তোমাদের 12 তারিখ রেজাল্ট যাই হোক, কথার কথা একটা জিনিস একটু ভেবে দেখো ভাইয়া, মনে করো তোমার রেজাল্ট কোনো কারণে, আল্লাহ না করো কোনো কারণে তোমার এ প্লাস আসলো না, তারপর যদি তুমি হাল ছেড়ে দাও তখন দেখা যাবে কি তোমার এইচএসসিতেও এ প্লাস আসে নাই। এই জিনিসটা তোমার এমন না যে এইচএসসি পর্যন্তই শেষ, তোমাকে এটা অ্যাডমিশনও প্রভাব ফেলবে। কারণ অ্যাডমিশনে তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা, ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি দুইটারই নম্বর কাউন্ট হয়। এসএসসি রেজাল্টের, এইচএসসি রেজাল্টের নম্বর কাউন্ট হয়। সো ডেফিনেটলি নম্বরটা একটু ম্যাটার করে। সো তোমাদের সবার উদ্দেশ্যে বলবো, রেজাল্ট ভালো হোক বা মন্দ হোক, এইচএসসিতে কম্প্রোমাইজ করা যাবে না। কেমন? তোমাদের কাছে ভাইয়া লাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ যত বেশি সম্ভব ভোকাবুলারি পড়ো, ওকে? আস্তে আস্তে এগুলো নিয়ে আমি আরও কথা বলবো। অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি কেবল একজন ব্যক্তি বা একটি মাত্র ভাব প্রকাশ করে তাহলে এদের ভার্বটা সিঙ্গুলার হবে। কি বুঝিয়েছে? যুক্ত হবে অ্যান্ড দ্বারা, কিন্তু ভাব বা ধরো কোনো একটা, এই যে হ্যাঁ, কোনো একটা ভাব প্রকাশ করবে একটা, সেক্ষেত্রে আমরা যেহেতু এক যে জায়গায় আছে ওটাকে আমরা সিঙ্গুলার ধরছি। আমি একটা এক্সাম্পল দিই, ভালো করে বুঝবা। প্রথম এক্সাম্পলটা দেখো, স্লো অ্যান্ড স্টেডি। তোমাদের মনে হতে পারে ভাইয়া অ্যান্ড দ্বারা এইখানে একটা যুক্ত হয়েছে, এইখানে আরেকটা যুক্ত হয়েছে, তার মানে এটা কি প্লুরাল হবে না? না, এই জায়গায় এটা প্লুরাল হবে না। কেন? কারণ হচ্ছে এখানে একটা মাত্র ভাব প্রকাশ করছে। স্লো অ্যান্ড স্টেডি মানে কি? ধীর স্থিরতা, তাই না? ধীর স্থিরতা। সো এই জায়গায় একটা মাত্র ভাব প্রকাশ করছে, এইটাই ক্ষেত্রে শোভা। এখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। যেহেতু এইখানে একটা বুঝাচ্ছে, মানে সিঙ্গুলার বুঝাচ্ছে, ভার্বও হবে কি? সিঙ্গুলার। সো সেক্ষেত্রে
উইন্স যারা যারা বলছো তাদের সবার উত্তর কারেক্ট, সবার উত্তর কারেক্ট। ইয়েস। নেম অ্যান্ড ফেম ড্যাশ মাই গোল। দেখো অ্যান্ড দ্বারা দুইটা জিনিস যুক্ত হলেও বোঝাচ্ছে একটা জিনিসকে, যে নামধাম। নামধাম হচ্ছে আমার গোল। তোমাদের স্বপ্ন যেমন ধরো অনেকের মেডিকেল, অনেকের ইঞ্জিনিয়ারিং, অনেকের আবার ঢাকা বিশ্ববিদ্যালয়। সো তোমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট ভর্তি এডমিশনের ব্যাপারটা। তোমাদেরকে একটা কথা বলে নিই, তোমরা ধরো এসএসসিতে ঠিক আছে অনেকে সায়েন্সে ছিলা, অনেকে কমার্সে, অনেকে আর্টসে ছিলা। এইচএসসিতে একটু ভেবেচিন্তে ডিসিশনটা নিও আর কি। এইচএসসিটা একটু ম্যাটার করে, কজ আমি এইচএসসিতে সায়েন্সে ছিলাম না, বাট আমার অনেক ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি যে আবেগের বসে অনেকে হয়তো সায়েন্স নিয়েছিল, বাট পরবর্তীতে গিয়ে অনেক বেশি সাফার করেছে। সো যাই করো আর কি, একটু ভেবেচিন্তে নিও। যেমন সাদমানের টার্গেট হচ্ছে বুয়েট, ইনশাল্লাহ সাদমান যদি একটু পড়ো ইনশাল্লাহ পাবা। এখন থেকেই যেহেতু তোমার টার্গেট বুয়েট আছে, তোমার সামনে আরও 2 বছর 1.5 বছরের মতো সময় আছে, অনেক ভালো করবা। ঠিক আছে, তাহলে নেম অ্যান্ড ফেম ইজ মাই গোল। এই রুলটা বেশ মজার, অনেকের কাছে কমপ্লেক্স মনে হয়। সো একটু দেখো, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। শোভা প্রিন্স কি পড়বে ইনশাআল্লাহ। সামিয়ার টার্গেট মেডিকেল, বাকিদের টার্গেট কি? ঢাকা মেডিকেল। আফসানা ইয়াসমিনের টার্গেট, মাশাআল্লাহ তোমাদের স্বপ্ন অনেক বড়, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আবিদের টার্গেট ডিইউ। শোনো, এখন থেকে তোমরা, আমি যখন বা তোমাদেরকে যে কেউ জিজ্ঞেস করবে যে তোমার টার্গেট কি, যারা ইঞ্জিনিয়ারিং তারা বলবে ইঞ্জিনিয়ারিং, যারা মেডিকেলের তারা বলবে মেডিকেলের। কিন্তু যারা বলছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলবা না, বলবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক ইউনিট। তুমি যদি সায়েন্সের সাবজেক্ট নিয়ে ঢাবিতে পড়তে চাও, তাহলে বলবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট, এই ইউনিট হচ্ছে সায়েন্স রিলেটেড। আর যদি কমার্সেরগুলো পড়তে চাও, তাহলে বলবা সি ইউনিট, আর অন্যান্যগুলোর জন্য বি ইউনিট, এভাবে বলবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শেরিন বলছে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তোমাদের সাথে আমরা আরেকদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য এই ভর্তি পরীক্ষা নিয়ে একদিন গল্প করব। যদিও তোমাদের এইচএসসি প্রায়োরিটি, বাট তারপর এটা এখন থেকেই স্বপ্ন দেখা উচিত আমার কাছে মনে হয়, তাই না? ঠিক আছে, ইউনিট আফরিন ঠিক আছে। বলছে একই ব্যক্তি 2টা পদবীর অধিকারী হলে শুধুমাত্র প্রথম পদবীর পূর্বে দা বসে এবং ভার্বটা সিঙ্গুলার হয়। আমি একদম এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি এখানে কাকে দেখছি? আমি স্ক্রিনে দেখছি লাইনুর ইয়াসমিন। আচ্ছা, জারিনকেও দেখছি। ধরো জারিন একটা অর্গানাইজেশনের, কোনো একটা সংস্থার জারিন একই সাথে প্রেসিডেন্ট। জারিন ওই সংস্থার কি ধরো প্রেসিডেন্ট, আবার ও ধরো কোনো একটা স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল, কলেজের, হ্যাঁ কলেজের হেডমাস্টার ধরো, প্রিন্সিপাল ধরো। সো আমি সংক্ষেপে লিখছি, মানে ব্যক্তি কিন্তু একজন জারিন। জারিন কিন্তু ওর পদবী কয়টা? 2টা, প্রেসিডেন্ট অ্যান্ড প্রিন্সিপাল। সো যেটা আমরা করব, প্রথম যেই পদবীটা আছে ওইটার আগে দা যুক্ত করব। কি বলেছে দেখো, একই ব্যক্তি 2টি পদবীর অধিকারী হলে শুধুমাত্র প্রথম পদবীর পূর্বে দা বসবে। আমি কি বুঝাতে পারলাম? বুয়েটিয়ান, ঢাবিয়ান, মেডিকেলিয়ানরা, আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? ধরো জারিন হচ্ছে প্রেসিডেন্ট, আবার একই সাথে কি প্রিন্সিপাল, একজন ব্যক্তি প্রেসিডেন্ট প্লাস প্রিন্সিপাল। সো আমরা যেটা করব, 2টা পদের আগে আর্টিকেল দা বসাবো না, একটা পদের আগে আর্টিকেল দা বসাবো। যেহেতু এখানে একজন ব্যক্তিকে বুঝাচ্ছে, সুতরাং ভার্বটাও হবে কি সিঙ্গুলার, ভার্বটা হবে কি সিঙ্গুলার। এবার আসো এটার উল্টা দিকটা, আমি আরেকজনের নাম নেই এবার। আমি এবার ইউটিউব থেকে হাবিবের নামটা নিচ্ছি। ধরো হাবিব হচ্ছে, 2 জনের নাম লাগবে। হাবিব হচ্ছে কোন একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, আবার তাসমিয়া জাফরিন ও হচ্ছে ধরো কোন একটা কলেজের প্রিন্সিপাল। সো এখন যদি আমি প্রেসিডেন্ট বলতে শুধু হাবিবকে বুঝাই, প্রিন্সিপাল বলতে আবার তাসমিয়াকে বুঝাই, তাহলে তো ব্যক্তি আলাদা। সো ব্যক্তি যখন আলাদা হয়ে যাবে, তাদের পদবিও তো আলাদা। তখন আমরা 2টার আগেই দা বসাবো। আমি জানি এখন অনেকেই এখনো বুঝতে পারছো না, আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝালে আরো ভালো করে বুঝবা। এক্সাম্পল দিয়ে বুঝালে এটা আরো ভালো করে বুঝবা। দেখো এখানে 2টা এক্সাম্পল আছে।
তোমরা উত্তর করতে পারবা, বাট ভাইয়াকে আগে একটু মনোযোগ দিয়ে শোনো যাতে করে তোমরা ভুলে না যাও। দেখো, দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ কামিং টু সাবমিট দেয়ার প্রপোজাল। দেখো এখন এইখানে সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে, পুরো ব্যাপারটাই নির্ভর করছে কিসের উপর ভাইয়া? নির্ভর করছে কয়টা দা আছে ওইটার উপর। দুইটা দা আছে মানে হচ্ছে দুইজন ব্যক্তিকে বুঝাচ্ছে। ধরো এইটা দ্বারা বুঝাচ্ছে অভিকে আর এইটা দ্বারা বুঝাচ্ছে তাসমিয়াকে। তো দুজন ব্যক্তিকে যেহেতু বুঝাচ্ছে এজন্য আমরা দুইটার আগেই দুইটা দা দিয়েছি। ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। সো এখানে বলতো এম হবে, ইজ হবে নাকি আর হবে? এম, ইজ নাকি আর, কোনটা হবে বলো তো? এইটা একটু রুটটা ভালো করে বুঝো, এটা অনেকে আমরা ভুল করি। কি হবে? আর হবে। পারফেক্ট। কেন? কারণ আলাদা আলাদা ব্যক্তিকে বুঝাচ্ছে। এই জিনিসটা তোমাদের পরীক্ষা আর্টিকেলেও আসতে পারে। কিভাবে জানো? দেখাই। ধরো এই জায়গায় একটা শূন্যস্থান থাকবে, এই জায়গায় একটা শূন্যস্থান থাকবে, এইখানে আর দিবে। এখন তুমি এইখানে দুইটা দা বসাবে, যে এটা বুঝবে কিভাবে ভাইয়া? এখানে যে দুইটা দা বসবে এটা আমরা কিভাবে বুঝবো? বুঝার ওয়ে হচ্ছে এইখানে আর আছে মানে প্লুরাল আছে, প্লুরাল থাকলে দুইটা দা দিব, সিঙ্গুলার থাকলে একটা দা দিব, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ঠিক আছে মাইশা? ওকে, দেখো আমি প্রথমটা করে দিয়েছি, দ্বিতীয়টা তোমরা করবা। দ্য টিচার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ কামিং টু সাবমিট হিজ প্রপোজাল। একজনকে বুঝাচ্ছে হিজ। এখন টিচার এবং সেক্রেটারি দুইটার আগে একটা আর্টিকেল, তার মানে যে টিচার সেই কি সেক্রেটারি। যেমন আমি এখানে প্লাবনকে দেখছি। প্লাবন ধরো একই সাথে একটা কলেজের টিচার, একই সাথে প্লাবন শুধু টিচারই না, ও ধরো ওর কমিউনিটির সেক্রেটারি। সো প্লাবন, এই ব্যক্তিটা প্লাবন যে টিচারও এবং সেক্রেটারিও, এই জন্য আমি একটা দা দিয়েছি, একটা মাত্র দা দিয়েছি। ইয়েস দেওয়ান মাজেদা ভাইয়া, এটা আমি তোমাদেরকে আগেও পড়িয়েছিলাম। সো বলো তো এখানে কি হবে? ইজ হবে। পারফেক্ট, ইজ হবে। ইয়েস, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পারছো, খুবই ভালো, খুবই ভালো লাগছে। এই তো যাদের স্বপ্ন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, তোমরা ইনশাল্লাহ চান্স পাবে ভাইয়া। তোমরা জাস্ট একটা কথা মাথায় রাখো, তোমরা এইচএসসি ফার্স্ট ইয়ারে থাকতে এইটা ভাইবো না যে আমি মাত্র ফার্স্ট ইয়ারে উঠলাম, আমার হাতে অঢেল সময় আছে, এই জিনিসটা ভাইবো না কখনোই। কেমন? দিনের পরে দিনে শেষ করবা, একটু এগিয়ে থাকতে হয়তো একটু বেশি পড়লেই হবে, বাট রেগুলার পড়ো আর কি ভাইয়া। আচ্ছা, এটা আমরা একটু আগে দেখেছিলাম, এখন আবার দেখছি এথিক্স, পলিটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাথলেটিক্স, সবগুলো শেষে এস যুক্ত আছে। আমাদের মনে হতে পারে যে এগুলো প্লুরাল, বাট কি বলছে যে যদি এগুলো সাবজেক্টের নাম বুঝায় তবে ভার্বটা কি হয়? ভার্বটা হবে সিঙ্গুলার। এগুলো দ্বারা যদি সাবজেক্টের নামটা বুঝায় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। কেমন? ওকে, ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, কি হবে বলো? ইজ মাই ফেভারিট নাকি আর মাই ফেভারিট? ফিয়ামানিল্লাহ বলো, ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। প্রিয়াঙ্কা রয়, সুবর্ণা রয়, আচ্ছা বলছে ভাইয়া ইজ হবে, ইজ। ঠিক আছে, অবশ্যই করতে পারবে। এইচএসসি 24 ব্যাচ সবারই তো এটা আছে, এইচএসসিতে তো সবার সিলেবাস এটা, ইভেন ক্লাস 10এও এই টপিকগুলো মাঝে মাঝে কাজে লাগে, রুলগুলো। ইজ কারেক্ট অ্যান্সার, কারণ কি আমরা জানি সাবজেক্টের নামের পর কি হয়? সিঙ্গুলার হয়। ওকে, এটা পুরোটা পড়া লাগবে না, তুমি এই জায়গাতে দেখলেই হবে। রুলটা কি? দা এবং অ্যাডজেক্টিভের পরে যদি কোনো একটা ভার্ব হয় ওই ভার্বটা কি হবে? প্লুরাল হবে। দা প্লাস অ্যাডজেক্টিভের পরে ভার্বটা প্লুরাল হবে। বলছে দেখো, অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে, অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে তা প্লুরাল কমন নাউন হয়। তখন এই দুইটা মিলে কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন হয়, যেহেতু এটা প্লুরাল, সো ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। অর্থাৎ নিয়মটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে তা প্লুরাল কমন নাউন হয় এবং ভার্বটাও কি হয়? প্লুরাল হয়। ভার্বটাও কি হয়? প্লুরাল হয়। যেমন দ্য পুয়ার, দ্য রিচ ইত্যাদি। সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার আগে কি বসেছে? দা বসেছে, সুতরাং এটা একটা প্লুরালের কাজ করেছে, যেহেতু প্লুরাল কমন নাউন। এইটার পরে
ভার্বটা কি হবে? প্লুরাল হবে। সো এখানে এম হবে, ইজ হবে নাকি আর হবে? বলো। দ্য পুয়ার ইজ নট হ্যাপি, আর নট হ্যাপি নাকি এম নট হ্যাপি? কোনটা হবে বলো? সাজিদ বলছে ভাইয়া আর নট হ্যাপি হবে, সুরায়া বলছে ভাইয়া আর হবে, প্রতীতি প্রথা বলছে আর, মুক্তি বলছে আর, ওকে সবাই বলছে আর হবে। ঠিক আছে, ইয়েস কারেক্ট আনসার আফরিন, আর নট হ্যাপি অলওয়েজ। এই রুলটা ভাইয়া অনেক ইম্পর্ট্যান্ট। যারা আমাদের গ্রামার ফাউন্ডেশন কোর্সে আছো তাদেরকে আমি এটা গত ক্লাসেও পড়িয়েছিলাম বোধ হয়, বা তোমাদেরকে আমি পোলে এটা দিয়েছিলাম এই কোয়েশ্চেনটা। তোমরা অনেকেই ভুল করেছো। দেখো কি বলেছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ বা শুধু উইথ, এটা দিয়ে মনে রাখতে পারো। শুধু উইথ, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা অ্যাজ ওয়েল অ্যাজ। হ্যাঁ, এইটা থেকে তোমাদেরকে বলি, তোমরা যেহেতু এখন থেকেই স্বপ্ন দেখছো, স্বপ্নচারিণী তোমরা এখন থেকে যেহেতু অনেক বড় স্বপ্ন দেখছো, সো তোমাদেরকে বলি এটা অ্যাডমিশনে অনেক বেশি আসে এই রুলটা থেকে। হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা তোমরা যারা মেডিকেল কলেজে দিবে কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে দিবে, এইটা থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে এই রুলটা থেকে। দেখেন কি বলেছে স্যাররা, টুগেদার উইথ বা উইথ দিয়ে মনে রাখতে পারো, সবগুলো শেষে কিন্তু উইথ আছে। তারপর অ্যাজ ওয়েল এজ, হ্যাঁ অ্যাজ ওয়েল এজ, অ্যান্ড নট, ইন এডিশন টু, এটাও অনেক বেশি আসে, ইনক্লুডিং, এগুলো দিয়ে একাধিক নাউন বা প্রনাউন যুক্ত হয়। একাধিক নাউন বা প্রনাউনের ক্ষেত্রে পূর্বের বা প্রথম নাউন প্রনাউন অনুযায়ী ভার্বটা হবে। আমি একটা জিনিস তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এই যে জায়গাটা আছে, এইখান থেকে কোনো একটা ফ্রেজ বা শব্দ আসলো, আসার পর এইখানে একটা নাউন, মানে এই জায়গায় একটা নাউন, এই জায়গায় আরেকটা নাউন, দুইটা নাউন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি কোন নাউনটা নিয়ে কাজ করব, মানে কোনটা অনুযায়ী সিঙ্গুলার, মানে কোনটা অনুযায়ী আমি ভার্বটা বসাবো। কি বলেছে দেখো, প্রথম নাউন প্রনাউনটি সিঙ্গুলার হলে ভার্বটা হবে সিঙ্গুলার, প্রথম নাউন প্রনাউনটি প্লুরাল হলে ভার্বটা হবে প্লুরাল। তার মানে আমরা যে জিনিসটা বুঝলাম, এই যে ফ্রেজগুলো আছে এগুলো যদি মাঝে থাকে, দুই পাশে দুইটা সাবজেক্ট থাকে, নাউন থাকে, সেক্ষেত্রে আমি প্রথমটা অনুযায়ী ভার্বটা বসাবো। এই তো কৃষ্ণগোপাল বর্মন ঠিক বলেছ, প্রথমটা অনুযায়ী আমি ভার্বটা বসাবো। রুবাইয়া জান্নাত দেখো ভাইয়া, যেমন ফারিহা এন্ড নট আই, আমরা পড়েছিলাম না এন্ড নট থাকতে পারে, সো এন্ড নট আছে, তাহলে এইখানে একটা সাবজেক্ট, এইখানে একটা সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা কোনটা অনুযায়ী বসাবো বলেছে দেখো, প্রথম নাউন প্রনাউনটা অনুযায়ী বসাবো। অর্থাৎ প্রথমটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে সিঙ্গুলার হবে, প্রথমটা যদি প্লুরাল হয় এখানে আমরা প্লুরাল বসাবো। রুবাইয়া জান্নাত, তারপর আর কে আছো, দেওয়ান মাজেদা, তারপর সামিয়া, মুক্তি, বলো ভাইয়া কি হবে এটা? সবাই বলছে ভাইয়া ইজ হবে। ইজ হবে। ফারিহার সাথে তো আই ধরলে তো আয়ের সাথে তো ইজ দিতে পারি না, হ্যাঁ, কিন্তু ফারিহা থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমরা কি দিতে পারি? ইজ দিতে পারি। আচ্ছা, তোমাদেরকে ভাইয়া, মানে আমার ক্লাসে এখন যারা আছো তোমাদেরকে ভাইয়া যদি একটা কাজ দেই, তোমরা করতে পারবে? কাজটা হচ্ছে আজকে থেকে নিয়ে তোমরা ডেইলি, বেশি না মাত্র 5টা ভোকাবুলারি পড়বা, মুখস্থ করবা 5টা। প্রশ্ন হতে পারে যে ভাইয়া, ফারহানা ইয়াসমিন, ইয়েস তুমি 25 ব্যাচের, প্রশ্ন হতে পারে ভাইয়া কোত্থেকে পড়বো 5টা ভোকাবুলারি? তুমি এটা সবচেয়ে ভালো হয় তোমার কাছে যদি ইংলিশ ফার্স্ট পেপার বইটা থাকে সেটা থেকে পড়তে পারো। এটা তুমি অনলাইনেও পেয়ে যাবা, পিডিএফ কপি পেয়ে যাবা, সো ওইটা থেকে পড়তে পারো, অথবা তোমার যে কোনো জায়গা থেকে আপাতত পড়ো। মেন বইটা থেকে পড়তে পারলে সবচেয়ে ভালো হতো। সো 5টা জাস্ট ভোকাবুলারি প্রতিদিন পড়বা, এতটুকুই তোমাদের কাজ। বিশ্বাস করো এটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ পড়তেছি। আফরুজা হাবিবা দেখো ভাইয়া বলছে ইদার ডট ডট অর, মানে এখানে আরো কিছু শব্দ থাকবে। হ্যাঁ, এখানে কিছু শব্দ থাকবে। নেদার ডট ডট নর, নট অনলি বাট অলসো, বা শুধু অর দিয়ে যুক্ত নাউন প্রনাউনের ক্ষেত্রে অর, নর, বাট অলসো এর পরে
যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা অনুযায়ী ভার্বটা হবে। থ্যাংক ইউ ফারহানা ইয়াসমিন। তোমরা যারা গ্রামার ফাউন্ডেশন কোর্সের আছো, আমি তোমাদেরকে গত ক্লাসেও বলেছিলাম যে ভোকাবুলারি পড়ার মানে বিকল্প নাই। তোমাদের কাছে যদি মনে হয় যে ভাইয়া আমরা ইংলিশ ফার্স্ট পেপার বইটা কালেক্ট করতে পারছি না, আমাদের কাছে ভোকাবুলারি দেওয়া এখন আপাতত পসিবল হচ্ছে না, আমি বলেছি যদি তোমরা আমাকে প্রমিস করো যে তোমরা পড়বা, আমি রেগুলার বেসিসে তোমাদেরকে 5টা করে ভোকাবুলারি আমিই দিব তোমাদেরকে। বাট তোমরা আমাকে প্রমিস করতে হবে যে তোমরা পড়বা। আদারওয়াইজ দেখা গেল আমি ডেইলি 5টা করে ভোকাবুলারি তোমাদের জন্য লিখে লিখে দিচ্ছি গ্রুপে, বাট তোমরা পড়ছো না, সেটা তো হবে না, তাই না? সো তোমরা আমাকে প্রমিস করলে আমি অবশ্যই তোমাদের গ্রুপটাতে, গ্রামার ফাউন্ডেশন কোর্সের যে গ্রুপটা আছে সেটাতে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারি আছে একদম ইউনিট 1-এর লেসন 1 থেকে নিয়ে আমরা এটা শুরু করব। পড়বা? প্রমিস করছো সবাই? ঠিক আছে, আমি আজকে ক্লাসটা শেষে রাতে সন্ধ্যার দিকে তোমাদের সাথে গ্রুপে কিছু এই ব্যাপারগুলো নিয়ে একটু টুকটাক কথা বলবো, তারপর প্রয়োজনে আমরা কালকে থেকে এটা শুরু করব। থ্যাংক ইউ সো মাচ, সবাই প্রমিস করছে, তোমরা খুবই লক্ষ্মী বাচ্চা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যেটা বলছে তাহলে ধরো ইদারের পরে একটা সাবজেক্ট, একজনের একটা সাবজেক্ট, অরের পরে আরেকটা সাবজেক্ট, তাহলে কোনটা অনুযায়ী হবে? এই অরের পরেরটা অনুযায়ী। নিদারের পরে একটা সাবজেক্ট, নরের পরে আরেকটা সাবজেক্ট, কোনটা অনুযায়ী হবে? নরের পরেরটা। ঠিক একইভাবে বাট অলসো এর পরেরটা। ওকে, দেখো পরবর্তী নাউন বা প্রোনাউনটা সিঙ্গুলার হলে, অর্থাৎ এইগুলোর পরের নাউন বা প্রোনাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর নাউন প্রোনাউন প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এইটা বলেছে। দেখো ইদার জাবির অর হিজ ফ্রেন্ডস ড্যাশ গোয়িং টু জয়েন দ্য পার্টি। ইজ হবে নাকি আর হবে বলো, কোনটা হবে? ইদারের পরে একটা সাবজেক্ট আছে, অরের পরে আরেকটা আছে, কোনটা হবে বলো তো? থ্যাংক ইউ কাউসার, আমি তোমাদের সাথে শেয়ার করবো না। তোমরা সবাই জানো যে তোমাদের জন্য আমরা এইচএসসি 26 ইংলিশ কোর্স আনলাম না, অনলাইন ব্যাচ। আমাদের কিন্তু এইচএসসি 25 ব্যাচেরও অনলাইন ব্যাচ আছে একটা, এইচএসসি 25। ওইটাতে আলাদা করে ইংলিশের নাই, বাংলা ইংলিশ আইসিটি একসাথে আছে। তো ওইটার ইংলিশটার দায়িত্ব আমার, মানে ইংলিশটা দেখাশোনা করি আমি। টু বি অনেস্ট, তোমাদের 25 ব্যাচের যে ভাইয়াপুরা আছে এইচএসসি 25 ব্যাচের, ওরা সত্যি মানে সুপার ট্যালেন্টেড। আমার মানে তোমাদের সাথে জাস্ট শেয়ার করতেছি, ওদের সাথে আমি এতদিন অবধি জাস্ট লাস্ট 6-7-8 মাস একসাথে আছি। এতদিন অবধি ওদের ক্লাস নিয়ে এইচএসসি 25 ব্যাচের অনলাইন ব্যাচের ইংলিশের ক্লাসগুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এইচএসসি 25 ব্যাচ থেকে অনেক বেশি চান্স পাবে ইনশাল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বেশি চান্স পাবে। এইচএসসিতে তো অবশ্যই ওরা A+ পাবে আমার বিশ্বাস। মানে ওই ব্যাচটা আমার অনেক প্রিয় ব্যাচগুলোর একটা, যারা খুব ভালো পারফর্ম করতেছে এখন। আচ্ছা, তাহলে ইদার জাবির অর হিজ ফ্রেন্ডস ইজ হবে নাকি আর হবে? আর। ওকে, কারণ সেকেন্ডটা অনুযায়ী আমরা করছি। হিজ ফ্রেন্ডস, এখানে কিন্তু প্লুরাল বলছে, হিজ ফ্রেন্ডস। ওকে, তোমাদের ওই ভাই আপুদের কেউ যদি তোমার এইচএসসি 25-এর এমন কেউ থাকে যে আমাদের সাথে ইংলিশ কোর্সটা করছে, তোমরা একটু জাস্ট ওদেরকে জিজ্ঞেস করো যে ভাইয়া বা আপু আমাদেরকে আসলে অনেস্ট ফিডব্যাকটা দেন যে আসলেও 10 মিনিট স্কুলের ইংলিশ এইচএসসির ইংলিশ কোর্সটা আসলেও কেমন, আমাদেরকে একটু অনেস্ট ফিডব্যাকটা দেন, তোমাকে ওই ভাইয়া আপুরাই বলে দিবে। আচ্ছা, এবার আসো, এই রুলটা থেকেও একটা সময় বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক প্রশ্ন আসতো। তো পোলাপান যখন দেখা গেছে যে এটা থেকে আর ভুল করে না, এটা থেকে একটু কমায় দিচ্ছে, বাট এটা ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, প্রিপোজিশন দিয়ে যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হয় তারা কখনোই ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। এটার মানে কি এক্সাম্পল না দেওয়া অবধি বুঝবা না, আমি এক্সাম্পল দিচ্ছি, তার আগে একটু পরে নিই। তাই সাধারণত প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজের আগে সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, অর্থাৎ প্রিপোজিশনের আগের সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল, আগের সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার। আচ্ছা দেখো, দ্য স্টাডি অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ড্যাশ ভেরি ইন্টারেস্টিং। এই যে দেখো, এইখানে তো ভার্ব হবে, ভার্বের আগে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের আগে সাবজেক্ট হচ্ছে দ্য স্টাডি, পরেরটাকে সাবজেক্ট ধরলে হবে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস মানে প্লুরাল, আগেরটা ধরলে হবে সিঙ্গুলার,
পরেরটা ধরলে হবে কি প্লুরাল, আগেরটা ধরলে সিঙ্গুলার হচ্ছে, পরেরটা ধরলে প্লুরাল হচ্ছে। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে এইটা ধরে আমরা ভার্বটা বসাবো নাকি এই অংশটাকে ধরে আমরা ভার্বটা বসাবো, এই প্রশ্নটা আসতেই পারে, রাইট? উত্তর হচ্ছে ভাইয়া এই অংশটাকে ধরে তুমি ভার্বটা বসাবা, দা স্টাডি, এইটা অনুযায়ী ভার্বটা বসাবা। এখানে কি এম হবে, ইজ হবে নাকি আর হবে? এই রুলটা বেশ ইম্পর্ট্যান্ট, এটা থেকে তোমাদের প্রায় সময় কোয়েশ্চেন আসে। সো বলো এখানে কি এম হবে, ইজ হবে নাকি আর হবে? সাদমান তাশরিফ বলছে ভাইয়া ইজ হবে। ডেভিড কি নাম, মেলান, আচ্ছা বলছে ভাইয়া ইজ হবে, সবাই বলছে ইজ হবে, এই তো বুঝে গেছো। সো প্রিপোজিশনের আগের অংশটা যদি প্লুরাল হতো তাহলে ওইখানে আমরা ইজ না দিয়ে আর দিতাম, বা ওয়াজ, ওয়ার, পাস্ট টেন্স হলে তো ভিন্ন কথা। এবার দেখো ওয়ান অফ, ইদার অফ, নেদার অফ, এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, মিশকাত ফারিহা, এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। যেমন ওয়ান অফ, দেখো অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে তো ফ্রেন্ডস আছে প্লুরাল, এখানে কি প্লুরাল দিব? না, তুমি এই জিনিসটার দিকে লক্ষ্য করো, এটা থাকলে এখানে আমরা সিঙ্গুলার দিব। কি দিব? আনিসা সিঙ্গুলার দিব, মেহজাবিন, এরপর মেজবা। ভাইয়া বলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হবে নাকি আর হবে? ফ্রেন্ডস কিন্তু প্লুরাল, বাট তারপরও আমরা এটাকে ধরবো না, আমরা এইটাকে প্রায়োরিটি দিব। কেন? আমরা দেখেছি যে ওয়ান অফ, ইদার অফ, নেদার অফ এগুলো সাবজেক্ট হিসেবে বসলে সিঙ্গুলার হবে। আচ্ছা আচ্ছা, কারো বলছে ভাইয়া ইজ হবে, ওকে। মুক্তি বলছে ইজ হবে, ওকে ঠিক আছে। এবার আসো এই জিনিসটা, নো অথবা নান অফ দা। দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শাহিদা বলছে ভাইয়া একটা ভালো প্রশ্ন করেছে যে ভোকাবুলারি এর সাথে কি সিনোনিম পড়তে হবে? আমি বলবো যে আপাতত, মানে শুরুর দিকের জার্নিটা আমরা যেহেতু করছি, আমরা আপাতত ভোকাবের সাথে সিনোনিম পড়তে যাব না। কেন একটু কথা বলি। ধরো আমরা ডেইলি 5টা করে পড়তে পড়তে আমাদের টার্গেটটা কি, দেখো আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 5টা টোটাল 30টা পড়ব, আর শুক্রবারে গিয়ে আমরা জাস্ট একটা রিভিশন দিব। আচ্ছা, এখন আমরা মাস শেষে দেখা যাবে প্রায় 100-120টার মতো পড়ে ফেলছি। এখন ওইগুলোর মধ্যেই তুমি সিনোনিম অনেকগুলো ওয়ার্ড পেয়ে যাবা। তো আপাতত আমরা সিনোনিম পড়বো না, পরবর্তীতে গিয়ে আগে একবার হেড ওয়ার্ডটাই পড়ি, মেইন ওয়ার্ডটাই পড়ি, পরে গিয়ে আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়ব। হ্যাঁ হ্যাঁ রিমঝিম, ঠিক আছে। চলো এগুলোতে যেটা তোমাদেরকে বলছিলাম, যেমন তোমরা কি গুচ্ছ নাম শুনেছো কখনো? গুচ্ছ, গুচ্ছ ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা, গুচ্ছ ভর্তি পরীক্ষার নাম শুনেছ? গুচ্ছ কিংবা জিএসটি, গুচ্ছ কিংবা জিএসটি নামটা কি তোমরা কখনো শুনেছ? এমন কেউ আছো? হ্যাঁ অনেকেই আছো। তোমরা কি আসলে এইচএসসি 26 ব্যাচের? আমার তো সন্দেহ হচ্ছে এখন। আচ্ছা সেরা, তোমরা ভালো, অনেক অ্যাডভান্সড। সো এই গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের কোয়েশ্চেন কিছুদিন আগে আমি অ্যানালাইসিস করছিলাম। বি ইউনিটে কয়েকটা জিনিস খুবই কমন, যেমন ওইখানে প্যাসেজ কম্প্রিহেনশন আসে। সেকেন্ড সবচেয়ে বেশি যেটা এসেছে মেমোরাইজিং পার্ট ছাড়া, সেটা হচ্ছে এই ভার্ব রিলেটেড কোয়েশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, এই রিলেটেড কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি এসেছে। সো এই জিনিসটা শুধুমাত্র যে ভাইয়া এইচএসসিতে তোমার কাজে লাগবে এমন না, যদি তুমি একটু ভালো করে পড়ো এটা তোমাকে অ্যাডমিশনেও অনেক দূর এগিয়ে রাখবে। দেখো কি বলেছে, নো অথবা নান অফ দা, এটার পরে সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব। নো অথবা নান অফ দা, এইটার পরে সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্ব, এরপর প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব। তোমাদের সাথে আমরা এই যে অ্যাডমিশন জার্নি, কিভাবে প্রিপারেশন এইচএসসি থেকে নিতে হয়, কিভাবে এইচএসসিতে ভালো করতে হয়, এগুলো আস্তে আস্তে তোমরা যখন আমাদের পেইড ব্যাচে চলে আসবে, ওইগুলো আস্তে আস্তে, পেইড ছাড়া ফ্রি ব্যাচেও বলবো, বাট ফ্রি ব্যাচে হয়তো অত বেশি ক্লাস নাই, পেইড ব্যাচে তো তোমরা আমাদের সাথে আছোই রেগুলার, সো থাকবে ওইখানে আমরা আস্তে আস্তে ডিটেলে শুধু বলবোই না, তোমাদেরকে ওইগুলোর জন্য প্রিপেয়ারও করব।
তোমরা কি জানো আরেকটা ব্যাপার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় স্পেশালি ইংলিশ মানে বি ইউনিটের কথা যদি বলি সবচেয়ে বেশি কিন্তু মানে ফেল করে ইংলিশেই। তো ভয় পাওয়ার কিছু নাই, আমরা আছি ইনশাল্লাহ তোমাদেরকে হেল্প করব। দেখো নান অফ দ্য এর পরে বললাম কি প্লুরাল নাউন হলে এখানে কি হবে প্লুরাল ভার্ব। সো ইজ হবে নাকি আর হবে, ইজ হবে নাকি আর হবে বলো তো প্রথমটা, আর এটা হচ্ছে দ্বিতীয়টা। নান অফ দ্য স্টুডেন্টস ইজ নাকি আর। রিয়াদ বলছে ভাইয়া আর হবে, সুবর্ণা রয় আর বলছে আর হবে, আফরোজা হাবিবা বলছে ভাইয়া আমি 26 ব্যাচ। আচ্ছা মোহন্ত কি হবে ভাইয়া বলো তো? আচ্ছা আর হবে। আচ্ছা দ্বিতীয়টা প্রথমটা তো আর হবে বললা, ওকে। দ্বিতীয়টা কি হবে নান অফ দ্যার পরে সিঙ্গুলার নাউন, সো এখানে কি হবে ইজ হবে নাকি আর হবে, ইজ হবে নাকি আর হবে। সামিহা ইবনাত, ইফরাত জাহান, আলামিন নয়ন বলো ভাইয়া দ্বিতীয়টা কি হবে? ওকে চলো দেখি কার উত্তর সঠিক হয়। ঠিক আছে, যেমন নাজনীন বলছে ভাইয়া ইজ হবে, সিলভার মুন বলছে ইজ হবে, আব্দুল্লাহ আবিদ বলছে ভাইয়া ইজ হবে। কারণ কি দেখো নান অফ দ্যার পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, পারফেক্ট। সেম জিনিস একটা আ লট অফ এটার পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব। সো আমরা এটা এখানে রাখলেও পারতাম বাট আলাদা করে দেখাচ্ছি। A lot of water is consumed নাকি are consumed কোনটা হবে বলো তো? A lot of water is consumed নাকি are consumed, is নাকি আর হবে আমাকে একটু জানাও ভাইয়া, is নাকি আর হবে কোনটা হবে? ডেভিড বলছে ভাইয়া ইজ হবে, তারপর সামিহা ইবনাত বলছে ইজ, সাবিহা ঐশী, কামরুজ্জামান, তামিমা, তারপর প্রিয়তোষ দেবনাথ বলছে ভাইয়া ইজ হবে। এদিকে মুকিম ইসলাম গল্প বলছে ভাইয়া ইজ হবে। আচ্ছা পারফেক্ট। পরেরটা তাহলে কি হবে পিপল, পিপল কিন্তু প্লুরাল, এটা কিন্তু প্লুরাল। আ লট অফ পিপল গ্যাদারিং দেয়ার, ইজ হবে নাকি আর হবে? আচ্ছা ইজ আর ছাড়া যদি আমি এবার একটু চলো আমরা একটু প্রশ্নটা ঘুরিয়ে করি, ওয়াজ হবে নাকি ওয়ার হবে? আ লট অফ পিপল ওয়াজ নাকি ওয়ার? দ্বিতীয়টা বলো ওয়াজ নাকি ওয়ার? এই যে যারা আমার প্রশ্ন না দেখে উত্তর করছো ভুল করছো, ওরা আর দিচ্ছে। আমরা একটু পাস্ট টেন্সে একটু দেখি, সবসময় প্রেজেন্টে দেখছি তো একটু পাস্টে দেখি। আ লট অফ পিপল ওয়াজ নাকি ওয়ার? সবাই বলছো ভাইয়া ওয়ার হবে ওয়ার হবে। ইয়েস এই জিনিসটাও কিন্তু তোমরা অনেকেই দেখো, তোমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ধরো কোন ভার্বটা সিঙ্গুলার কোন ভার্বটা প্লুরাল এই জিনিসটা অনেকেই জানে না। তোমরা যে এটা জানো আমার খুবই ভালো লাগছে যে ওয়াজ সিঙ্গুলার ভার্ব, ওয়ার প্লুরাল ভার্ব। দেখো সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা আমরা সিঙ্গুলার বসাচ্ছি, সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে আমরা এখানে ওয়াজ না দিয়ে ওয়ার দিচ্ছি। তার মানে ওয়াজটা সিঙ্গুলার ভার্ব, ওয়ারটা প্লুরাল ভার্ব, তাই না? এমন এক জায়গা আছে মানে এমন একটা এক্সাম্পল আছে যেখানে সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব ওয়ার হয়। তোমরা কি ওইটা জানো? আমার প্রশ্নটা বোধহয় বুঝাইতে পারি নাই। প্রশ্নটা হচ্ছে নর্মালি ওয়াজ তো সিঙ্গুলার, ওয়ার তো প্লুরাল হিসেবে কাউন্ট করা হয়। তো সাবজেক্ট সিঙ্গুলার হলে এটার সাথে ওয়াজ হবে, সাবজেক্ট প্লুরাল হলে এটার সাথে ওয়ার হবে। বাট একটা জায়গায় সাবজেক্ট সিঙ্গুলার হওয়া সত্ত্বেও সেটার সাথে আমরা কি দিচ্ছি? ওয়ার দিচ্ছি। এটা কি কেউ বলতে পারবে? বলো তো কেউ বলতে পারবে নাকি? যেমন আমরা বলি না আই উইশ, আই, এরপরে আমরা কি দেই? ওয়াজ দেই নাকি ওয়ার দেই? ইয়েস এই তো বুঝে গেছো। আই উইশ, আই ওয়ার এগুলো আমরা পড়বো, হ্যাঁ, বা গত ক্লাসে বোধহয় আমরা পড়ে ফেলেছিলাম। আচ্ছা ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি আবার আমাকে বলো? ইনফিনিটিভ মানে কি? ইয়েস ইউ ওয়ার যারা বলেছো তাদেরটাও সঠিক।
ইনফিনিটিভ মানে কি সেটা বলো। আয়ের সাথে কিন্তু সবসময় ওয়ার হয় না, ওয়াজি হয় সবসময়, ওয়ার মাঝে মাঝে হয় স্পেশাল কেসে। ইনফিনিটিভ মানে কি বলো? টু প্লাস মূল ভার্ব। ইয়েস, পারফেক্ট। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস মূল ভার্ব। আচ্ছা, জিরান্ড মানে কি? জিরান্ড মানে কি? এমএসটি জুই, সামিহা, মানসুরা ফারজানা, তপান কুন্দ, জুয়েল, এরপর শিহাব ইসলাম, হামিম আল ফাহাদ, মানে হুমায়রা আইডি থেকে হুমায়রা বলো ভাইয়া জিরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি। পারফেক্ট, ভার্ব প্লাস আইএনজি। আর ক্লজ মানে কি? ক্লজ মানে কি বলো, কে বলবে ক্লজ মানে কি? কানিজ ফেরদৌসি, মেহেদি হাসান, সাগর হুসাইন। এইটা অনেকে পারবে না, আটকে গেলা, অসুবিধা নেই ভাইয়া আছি, হেল্প করব। বলো ক্লজ মানে কি? বাক্যের অংশ তো বুঝলাম, বাক্যের অংশ তো বুঝলাম। এই যে এইটা যেমন বলেছো টু এর সাথে ভার্ব, মূল ভার্ব হলে ইনফিনিটিভ হয়, ভার্বের সাথে আইএনজি হলে জিরান্ড হয়, এরকম মানে সাবজেক্ট ভার্ব কিছু কি আছে যেটা থাকলে আমরা বুঝতে পারি যে এটা ক্লজ? বাক্যের অংশ কিন্তু ফ্রেজও। দেখো দুইটা জিনিস এখানে, ফ্রেজ আর একটা হচ্ছে ক্লজ, দুইটাই কিন্তু বাক্যের অংশ। পার্থক্য তাহলে কোথায়? লিপিভাষক আইডি থেকে যে জয়েন করেছো খুবই চমৎকার একটা আনসার দিয়েছো, খুবই চমৎকার আনসার দিয়েছো। এমডি লিটন আইডি থেকে যে জয়েন করেছো চমৎকার। দেওয়ান মাজেদা আইডি থেকে যে জয়েন করেছো পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ। দেখো সাধারণত ক্লজ বলতে আমরা যেটা বুঝি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। তোমাদের এই জিনিসটা একটু বোঝা দরকার। হ্যাঁ, তোমাদের এখন এইচএসসিতে উঠবে তো এটা অনেক কাজে লাগবে। ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা কোথায় আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমি যদি বলি গিভ মি আ কাপ অফ ওয়াটার, এক লাইনে লিখছি না ইচ্ছে করে, আ কাপ অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও বা পানি দাও। দেখো গিভ হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। আ কাপ অফ ওয়াটার মানে এক কাপ পানি, এইখানে এইটাকে ধরো সাবজেক্ট হিসেবে চিন্তা করতে পারো অনেকে, যে ভাইয়া আ কাপ অফ ওয়াটার যদি বাক্যের শুরুতে বসে তাহলে তো সাবজেক্ট হিসেবে বসতে পারে। ইয়েস, আমি মানলাম, যাও এটা সাবজেক্ট। তাহলে এই জায়গায় কি কোনো ভার্ব আছে? আ কাপ অফ ওয়াটার, এখানে কি ভার্ব আছে? কোনো ভার্ব কিন্তু নাই। দ্যাট মিনস এটা বাক্যের, এই পুরো বাক্যটা হচ্ছে গিভ মি আ কাপ অফ ওয়াটার, বাক্যের একটা অংশ। বাক্যের অংশ কিন্তু এটা ক্লজ না, বাক্যের অংশ কিন্তু ক্লজ না লাইনুর ইয়াসমিন। কেন? কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। তার মানে কি আমরা একটা জিনিস শিখলাম যে বাক্যের অংশ হলেই ক্লজ হয় না, বাক্যের অংশ হওয়া লাগে একই সাথে একটা ভার্বও থাকা লাগে, ফাইনাইট ভার্বও থাকা লাগে, তাহলে পরে ক্লজ হবে। আদারওয়াইজ এটা একটা ফ্রেজ। ফ্রেজ হচ্ছে বাক্যের অংশ হবে, ফাইনাইট ভার্ব থাকবে না, জাস্ট একাধিক শব্দ থাকবে। একটু আমি তোমাদেরকে আস্তে আস্তে এগুলো আরো পড়াবো। হ্যাঁ ঠিক আছে, দেখো এক এক করে আমরা প্রথমে এক একটার উত্তর দিই, তারপর 2, তারপর 3। দেখো বলছে ওয়াকিং ড্যাশ গুড ফর হেলথ, তাহলে আমরা জানলাম জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। সো এখানে আমরা এটা দেখছি ভার্ব প্লাস আইএনজি। সো জিরান্ড যদি কখনো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে কি ইজ হবে নাকি আর হবে? ওয়াকিং ইজ হবে নাকি আর হবে বলো তো? আমরা যেটা দেখছি জিরান্ড যদি বাক্যে কখনো সাবজেক্টের জায়গায় বসে তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রুল। এটা থেকে এবার বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রুল, এরকম একটা রুল এসেছিল, মানে এক্সাম্পল এসেছিল। সো বলো ওয়াকিং ড্যাশ গুড ফর হেলথ, ইজ নাকি আর? সবাই বলছে ভাইয়া ইজ হবে, ইজ হবে। যেমন আরশি ইবনাত নিভি, এরপর নাজনীন, হামিম আল ফাহাদ আইডি থেকে হুমায়রা জয়েন করেছে, হুমায়রা বলেছে ইজ। ইয়েস, সো ইজ হবে কারণ আমরা এখানে দেখছি সাবজেক্ট হিসেবে জিরান্ড এসেছে। এবার দেখো সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ এসেছে, টু প্লাস মূল ভার্ব। টু প্লাস মূল ভার্ব হলে সেটাকে আমরা বলছি ইনফিনিটিভ।
সাবজেক্ট হিসেবে যদি কখনো ইনফিনিটিভ আসে তারপরে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব দিব। সো বলো তো এখানে সিঙ্গুলার ভার্ব ইজ হবে নাকি দ্বিতীয়টা আর হবে? পাশে টু লিখে দিও, হ্যাঁ, টু মেনশন করে দিও যে ভাইয়া আমি 2 নাম্বারটার উত্তর করছি। সো এখানে ইজ হবে নাকি আর হবে একটু আমাকে বলো। টু ওয়াক ড্যাশ গুড ফর হেলথ। সবাই বলছে ভাইয়া 2 নাম্বারটাও ইজ হবে। ইয়েস। 3 নাম্বারটা দেখো। আচ্ছা 3 নাম্বারটার উত্তর করার আগে ভাইয়া তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। 3 নাম্বারটার উত্তর তোমরা কইরো ভাইয়া, পারো, সবাই জানো যে এখানে ইজ হবে। কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস একটু শিখি, চলো। আমরা মনে আছে একটু আগে বললাম গিভ মি আ কাপ অফ ওয়াটার, এখানে আ কাপ অফ ওয়াটার এইটা হচ্ছে ফ্রেজ। এবার আমরা ক্লজ শিখব। ক্লজে কি বলেছিলাম, মানে ক্লজও মানে ফ্রেজ এবং ক্লজের মধ্যে রিমঝিম এইটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। ফ্রেজ এবং ক্লজের মধ্যে একটা জায়গায় মিল আছে, বলতে পারো কোনটা? দেখি তোমরা পারো নাকি? ফ্রেজ ক্লজ তো পারো, বাট মিলটা কোথায় সেটা কি বলতে পারো? ফ্রেজ এবং ক্লজের মধ্যে কোথায় মিল আছে? জারিন, রিমঝিম, রাইমা আহমেদ, শোভা আফরিন, ফ্রেজ এবং ক্লজের মধ্যে মিলটা কোথায়? কে বলতে পারছে না? আচ্ছা অসুবিধা নেই, ভাইয়া হেল্প করছি। ফ্রেজ ক্লজ দুটোই কিন্তু বাক্যের অংশ। কে বলেছে এটা? সুমাইয়া বলেছে, চমৎকার। দুটোই কিন্তু বাক্যের অংশ, এই জায়গায় মিল আছে। ফ্রেজ এবং ক্লজ দুটো বাক্যের অংশ বা গ্রুপ অফ ওয়ার্ডস। ইয়েস, সেরা। যারা যারা বলেছে একাধিক শব্দ থাকবে, বাক্যের অংশ বা গ্রুপ অফ ওয়ার্ডস, তাদের সবার উত্তর কারেক্ট। ফ্রেজ এবং ক্লজে মিল থাকে। এটা অমিলটা কোথায়? মিলটা জানলে তো হবে না শুধু, অমিলটা হচ্ছে ফ্রেজ এটাতে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, ক্লজ এটাতে ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকলে আমরা এটাকে ক্লজ বলবো, আর ফাইনাইট ভার্ব না থাকলে সেটাকে আমরা ফ্রেজ বলবো। দেখো, এবার দেখো, হি সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করি, আদারওয়াইজ তোমরা একটু গুলিয়ে ফেলবা। ফ্রেজ এবং ক্লজের পার্থক্য তো বুঝলা, মিল হচ্ছে দুইটাই বাক্যের অংশ, আর অমিল হচ্ছে ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে। এখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? ফর এক্সাম্পল, আই হ্যাভ আ পেন, এইটা ক্লজ নাকি সেন্টেন্স? একটু পরে আমি কোয়েশ্চেনটা করব, তার আগে আমাকে বলো ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে একটু মানে ঝামেলা লাগতেছে না? 3টা টার্ম আমাদের কাছে একটু গুলিয়ে যাচ্ছে, একটা হচ্ছে ফ্রেজ, আরেকটা হচ্ছে ক্লজ, আরেকটা হচ্ছে সেন্টেন্স। ফ্রেজ এবং ক্লজের ঝামেলা মিটে গেল যে ফাইনাইট ভার্ব থাকবে থাকবে না। তাহলে ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রশ্ন আসে না? ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা, পার্থক্যটা হচ্ছে সেন্টেন্সের একটা অংশ হচ্ছে ক্লজ, সেন্টেন্সের একটা অংশ হচ্ছে কি? ক্লজ। সেন্টেন্স তো পুরোটাই, ক্লজ তো পুরোটা হতে পারে না। ক্লজ হচ্ছে ওই সেন্টেন্সের একটা পার্ট। আস্তে আস্তে তোমাদেরকে এক্সাম্পল দিব, এখনই দিব। যেমন হি ইজ অনেস্ট, এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে, দ্যাট মিন্স এতটুকু একটা ক্লজ, এতটুকু একটা ক্লজ। হ্যাঁ, আর এখানে একটা সাবজেক্ট, এইখানে একটা ভার্ব, এইটা আবার আরেকটা ক্লজ। দুইটা ক্লজ মিলে এখানে একটা সেন্টেন্স হয়েছে, দুইটা ক্লজ মিলে এখানে একটা সেন্টেন্স হয়েছে। কেমন? ওকে, সো বলো এখানে কি হবে? আমরা জানি ক্লজ যদি বাক্যের সাবজেক্টের জায়গায় আসে তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? সিঙ্গুলার হবে, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল। আচ্ছা চলো, এবার আমরা এগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে আরও বুঝাবো আমাদের নেক্সট যে ক্লাসগুলো আসবে, স্পেশালি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসটাতে এগুলো তোমাদেরকে আরও ভালোভাবে আমরা বোঝানোর ট্রাই করব। ওকে, আমাদের সামনে আবার এই স্লাইডটা আসছে যেখানে আমরা দেখছি যে আমাদের বাংলা ইংরেজি আইসিটি কোর্সটা তোমাদের জন্য চলে এসেছে। স্পেশালি আলাদা করে বলতে গেলে ইংরেজি কোর্সটা তোমাদের সামনে চলে এসেছে। আচ্ছা, তোমাদের কাছ থেকে একটা কোয়েশ্চেন, মানে আমি আবার তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন নিব যে তোমাদের ইংলিশ এইচএসসি 26 ইংলিশ ব্যাচ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, এটার ফি প্লাস
কত, আচ্ছা এটার যে ফিটা আছে কোর্স ফি, ওইটা তোমরা অ্যাপে গেলেই পেয়ে যাবা। তোমাদের যাদের টেনমিস অ্যাপটা আছে সেখানেও পাবা, টেনমিস স্কুলের ওয়েবসাইটেও পাবা, কিংবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ, এটা লিখে সার্চ দিলেও পেয়ে যাবা। এছাড়া কি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, অসুবিধা নেই, আমরা জুন অথবা জুলাইয়ে মুক্তি ক্লাস শুরু হবে। ঠিক আছে, চলো আমরা তাহলে তোমাদেরকে তো ক্লাসে পাবো ইনশাল্লাহ, আমরা আবার আমাদের পড়ায় ফিরে যাই। ভাইয়া আপনি কি ক্লাস নেবেন? ইয়েস, আমি ক্লাস নিব। বলছে ভাইয়া প্রাইভেট গ্রুপে কিভাবে জয়েন হব? তুমি যখন কোর্সটাতে এনরোল করবা, এনরোল করার পর অ্যাপেই কর্নারে লেখা থাকবে যে গ্রুপে জয়েন হতে, এখানে ক্লিক করো, সো তোমাকে গ্রুপে জয়েন করায় ফেলবে। নরিন, হ্যাঁ অনলাইনে। না, এই যে ভালো একটা কোয়েশ্চেন করেছে যে প্রতি মাসে কি বেতন দিতে হবে? না, একবার পারচেস করলে তোমাকে আর পারচেস করা লাগবে না, এটা এইচএসসি পর্যন্ত থাকবে, তুমি একবার কিনলেই এইচএসসি পর্যন্ত ক্লাস করতে পারবে। ওকে, চলো আমরা পড়ায় ফিরি। রিলেটিভ প্রোনাউন, এখন তোমাদের কি মনে আছে রিলেটিভ প্রোনাউনটা কি? শিউলি বলছে ভাইয়া প্রথম এবং দ্বিতীয় পত্র উভয় 9 মাসে কভার করা হবে। হ্যাঁ 8 মাস লাগবে মোস্ট প্রবাবলি, দুটাই কভার করা হবে ভাইয়া। আখি 25 ব্যাচের জন্য আলাদা কিন্তু একটা কোর্স আছে, এইচএসসি 25 অনলাইন ব্যাচ, প্লাস তোমরা চাইলে এখানেও এনরোল করতে পারো যদি ইন্টারেস্টেড হও। অন্য টিচারও থাকবে মুক্তা। ওকে, এখন দেখো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি তোমাদের কি মনে আছে? থ্যাংক ইউ শিলি রয়। আচ্ছা এই তো কে সাদমান তাশরিফ ভালো বলেছে ভাইয়া, হো, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপর আফরিন বলছে হোয়াটও আছে, এরপর আসমা হো, হুইচ, হোম, এগুলো বলেছে। ইয়েস, সো বলছে এই রিলেটিভ প্রোনাউনগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কি বলছে? রিলেটিভ প্রোনাউনটা যদি ধরো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে এর পরবর্তী ভার্বটা ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট ও নাম্বার এবং পার্সন অনুসারে হয়। একদম ঝামেলা পাকায় ফেললাম নাকি, যে অ্যান্টিসিডেন্ট কি ভাই? অ্যান্টিসিডেন্টই তো বুঝতে পারছি না। দেখো কি বলছে, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের যেই নাউন বা প্রোনাউনটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আমি রুলটা তোমাদেরকে আরেকবার একটু পরে বুঝাবো, তার আগে বুঝাতে চাচ্ছি যে অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি, এটার নাম তোমরা শুনবা অনেক এইচএসসিতে। আমাকে বলো তো এই জায়গায় রিলেটিভ প্রোনাউন কোনটা? ইট ইজ হি হু ড্যাশ টু ব্লেম। এটার উত্তর করো না আগে, আমার জাস্ট এইটা উত্তর দাও, এখানে রিলেটিভ প্রোনাউনটা কোনটা? রিলেটিভ প্রোনাউন কোনটা এখানে? ইট ইজ হি হু ড্যাশ টু ব্লেম। নাদিয়া বলছে ভাইয়া হু হবে। ওকে, তাসনুর বলছে ভাইয়া হু হবে। তারপর উর্মি আফরিন, আরশি ইবনাত নিভি, সরণি, কি হবে? হো। আচ্ছা, তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটাকে আমরা কি বলছি? অ্যান্টিসিডেন্ট। তাহলে এইখানে অ্যান্টিসিডেন্ট কি? হি, তাই না? হি। এখন যেটা বলছে এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এইখানে ভার্বটা হবে, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এইখানে ভার্বটা হবে। তাহলে এটা বলছে ইট ইজ হি হু ড্যাশ টু ব্লেম। তাহলে বলো তো এখানে কি হবে? আবারও বলছি, রিলেটিভ প্রোনাউনের আগে যে এটা থাকে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে ভার্বটা হবে। তোমাদেরকে কিছুদিন আগে গ্রামার ফাউন্ডেশন কোর্সে যারা আছো তাদেরকে আমি এইটা থেকে একটা কোয়েশ্চেন করেছিলাম, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যেটা আমি রেগুলার করি। আনিসা বলছে ভাইয়া ইজ হবে, ইট ইজ হি হু ইজ টু ব্লেম। ইজ হবে, কারণ হির সাথে আর কিভাবে হয় বলো তো? ইজি তো হবে। ওকে, আর এইটা কি হবে বলো? ইট ইজ ইউ হু ড্যাশ টু ডু দিস। এটা আর আমি বলে দিব না, এটা তোমরা বলতে হবে। এখানে প্রথমে দেখো রিলেটিভ প্রোনাউন কোনটা, এটার আগেরটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বটা বসিয়ে দাও। ফারিয়া,
ফারিয়া বলছে ভাইয়া ইজ হবে, ইয়েস। পরেরটা কি হবে? ঋতু, আফরোজা হাবিবা, মনির হুসাইন, সামিয়া, আর হবে। ইট ইজ ইউ হু আর। আচ্ছা আচ্ছা, এইখানে যদি ইউ না দিয়ে আমি আই দিতাম তাহলে কি হতো? আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, দাঁড়াও। এটা অনেকেই ভুল করি, কারণ পড়তে একটু ব্যাখ্যাপ্পা লাগে, ভুল সবাই ভাবে যে ভাইয়া ভুল। ইট ইজ আই ড্যাশ ইউর ফ্রেন্ড। আমরা অনেকেই এই জায়গাটাতে ভুল করি। ইয়েস শিল্পী সাহা, ভাইয়া এইটা কি হবে? ইট ইজ আই হু ড্যাশ ইউর ফ্রেন্ড। সবাই বলছে ভাইয়া এম হবে, পারফেক্ট, এম হবে। ইট ইজ আই হু এম ইউর ফ্রেন্ড। আই এর সাথে কি হয়? এম হয়। এটা পড়তে একটু কেমন লাগছে না? আচ্ছা ঠিক আছে, আব্দুল আজিজ আইডি থেকে জয়েন করেছো ভাইয়া। এবার দেখো কি বলেছে, দুইটা জিনিস, একটা হচ্ছে আ নাম্বার অফ আর একটা হচ্ছে দা নাম্বার অফ। একটার আগে এ আছে আর একটার আগে দা আছে। সো কি বলছে দেখো, আ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন হলে ভার্বটা হবে প্লুরাল, মানে নর্মালি আ নাম্বার অফ এর পরে নাউনটা হয় প্লুরাল, ভার্বটা হয় প্লুরাল। আর দা নাম্বার অফ এইটার পরে নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। এই জায়গাতেই ভুলটা করে, ভুলটা সবাই এই দ্বিতীয়টাতে করে। দা নাম্বার অফ এই রুলটাতেই আমরা সবাই ভুলটা করি। আ নাম্বার অফ এর ক্ষেত্রে তো কোনো ঝামেলা নাই, নাউনও প্লুরাল ভার্বও প্লুরাল, কিন্তু দা নাম্বার অফ এইটার ক্ষেত্রে নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। তো আমি তোমাদেরকে বলে দিব না, তোমরা আমাকে বলো এক নাম্বারের উত্তরটা কি হবে? একের উত্তর কি হবে? আরিফুল ইসলাম আবির, থ্যাংক ইউ সো মাচ। আবির একদম সব বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে ফেলেছে, আবিরের যত বন্ধু আছে। থ্যাংক ইউ আবির। বলো তো এটা কি হবে? আ নাম্বার অফ স্টুডেন্টস। দেখো আ নাম্বার অফ এর পরে কিন্তু প্লুরাল নাউন হয়, প্লুরাল নাউন হয়েছে, ভার্বটাও প্লুরাল হবে। ইয়েস, আর অ্যাবসেন্ট ফ্রম ক্লাস টুডে। ওকে, এবার দুই নাম্বারটা একটু দেখেন তো স্যাররা। দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবসেন্ট টুডে ড্যাশ 20। কি দেখলাম? দ্য নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন। দেখো আমরা জানি দ্য নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন হয়। তোমরা আচ্ছা আগে এটা উত্তর করো, তারপর বলে দিচ্ছি, এখন বললে ভুলে যাবা। হ্যাঁ থাকবে ভাইয়া রেকর্ডেড ক্লাস। দ্য নাম্বার অফ ইজ, তোমরা দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবসেন্ট টুডে ইজ বলছো। আচ্ছা এখানে মজার যে ব্যাপারটা আছে, পরীক্ষায় তোমাকে যেভাবে দিতে পারে, ধরো তুমি তো এইখানে আর দিলাই, পরীক্ষায় ধরো তোমার শূন্যস্থানটা এই জায়গায় দিল, কি ভর্তি পরীক্ষায় ধরো। তো তুমি বুঝতে হবে আর নাম্বার অফ এর পরে স্টুডেন্টস হবে, স্টুডেন্ট হবে না, মানে প্লুরাল হবে। পরীক্ষা যদি তোমাকে এখানে দুইটা অপশন দেয় যে স্টুডেন্ট হবে নাকি স্টুডেন্টস হবে, আমরা এখানে স্টুডেন্টস দিচ্ছি। আবার এইখানে দা নাম্বার অফ এর পরে স্টুডেন্ট হবে নাকি স্টুডেন্টস হবে, আমরা দিচ্ছি স্টুডেন্টস। সো এইখানের জায়গাটাও আমরা একটু শিখে রাখবো। হ্যাঁ আচ্ছা, এই রুলটা আমাদের বাস্তব জীবনে অনেক বেশি কাজে লাগে, স্পেশালি আমরা যখন রাইটিং পার্টের কোনো একটা জিনিস লিখতে যাই তখনও অনেক বেশি কাজে লাগে। আমরা যখন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যদি দেখি, এই রুলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এনিওয়ান, এনিবডি। এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এনিওয়ান, এনিবডি, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর এগুলোর পরে, এগুলো যেহেতু সিঙ্গুলার, সুতরাং এগুলোর পরে কি হবে? সিঙ্গুলার ভার্বই তো হবে, তাই না? তাহলে বলো তো এটা কি হবে? এভরিওয়ান ড্যাশ গোয়িং টু অ্যাটেন্ড টুডেজ পার্টি। এভরিওয়ান ইজ এম নাকি আর গোয়িং টু অ্যাটেন্ড টুডেজ পার্টি। ইফরা জাহান, রাইসা, জুই, তারপর নোভা, বলো ভাইয়া এটা কি হবে? এভরিওয়ান ইজ গোয়িং টু অ্যাটেন্ড নাকি আর গোয়িং টু অ্যাটেন্ড? সাদমান তাশরিফ, ঋতু, কৃষ্ণগোপাল বর্মন, শারমিন, সুরাইয়া তাবাসসুম, নাজরিন, তামিমা, এটার উত্তর কি হবে ভাইয়া?
ইজ, এভরিওয়ান, আমরা জানি এগুলো, এটা যদি সাবজেক্টের জায়গায় থাকে ভার্বটা হয় কি সিঙ্গুলার, এভরিওয়ান ইজ গোয়িং টু অ্যাটেন্ড টুডেজ পার্টি। দ্য রেস্ট অফ দ্য, এটা আমরা অনেক শুনেছি লাইফে, তাই না? দ্য রেস্ট অফ দ্য, এরপরে আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা সিঙ্গুলার হয়। দ্য রেস্ট অফ দ্য এর পরে যদি নাউনটা আনকাউন্টেবল হয় তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন দ্য রেস্ট অফ দ্য মানি, মানি কিন্তু আনকাউন্টেবল, তাই না? সো এইখানে কি হবে বলো? ফর দ্য হোল মান্থ, দ্য রেস্ট অফ দ্য মানি, এম ইজ আর ফর দ্য হোল মান্থ। বলো তো কি হবে? থ্যাংক ইউ রাইসা। বলো ভাই এটার উত্তর কি হবে? তামিমা বলছে ভাইয়া ইজ হবে, লিপি বলছে ইজ হবে, কৃষ্ণা বলছে ইজ হবে। ইয়েস, কারেক্ট অ্যান্সার। কিন্তু দ্য রেস্ট অফ, আমরা দেখছি একটু আগে কি দ্য রেস্ট অফ দ্যার পরে আনকাউন্টেবল নাউন, তাই না? দ্য রেস্ট অফ দ্যার পরে আমরা একটু এখানে কি দেখছি? নোভা, আনকাউন্টেবল নাউন। কিন্তু যদি আনকাউন্টেবল না থেকে কাউন্টেবল নাউন থাকে তাহলে সেক্ষেত্রে নাউন ভার্ব উভয়টাই কি হবে? প্লুরাল হবে। অর্থাৎ দ্য রেস্ট অফ দ্যার পরে এইখানে যদি আনকাউন্টেবল না হয়ে কাউন্টেবল হয় তাহলে এইটাও প্লুরাল হবে, এখানে ভার্বটাও প্লুরাল হবে। অর্থাৎ দুইটাই কি হবে? প্লুরাল হবে। নিভি, দ্য রেস্ট অফ দ্য এখানেও প্লুরাল হবে, এখানেও প্লুরাল হবে। শর্ত হচ্ছে কাউন্টেবল হতে হবে। দেখো, দ্য রেস্ট অফ দ্য স্টুডেন্টস প্লুরাল দিয়েছি, কি হবে বলো? হ্যাভ নট কাম টুডে নাকি হ্যাজ নট কাম টুডে? দেওয়ান সুমাইয়া, তারপর রাবেয়া জান্নাত, মিশকাত ফারিহা, তারপর জারিন। বলো ভাইয়া, দ্য রেস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ নট কাম টুডে নাকি হ্যাজ নট কাম টুডে? ঠিক আছে, আমরা ক্লাসটা কিন্তু আর খুব বেশিক্ষণ বাকি নাই, মানে আমরা যে এতক্ষণ পর্যন্ত পড়লাম আমরা কিছু জিনিস তো প্র্যাকটিসও করতে হবে, তাই না? যে আমরা আসলেও কতটুকু পড়লাম বা কতটুকু বুঝলাম নিজেকে একটু যাচাই করার জন্য হলেও তো বোর্ড কোয়েশ্চেন টাইপের বা বোর্ড কোয়েশ্চেনের আদলে একটা অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে, তাই না? আমরা আজকের ক্লাসটা শেষ করব হচ্ছে একটা প্র্যাকটিস করে, যে আমরা আদৌ কতটুকু বুঝতে পারলাম, পরীক্ষায় আসলে আসলেও পারবো কিনা। এই যে সময় চলে এসেছে, দেখো আমরা এখন প্র্যাকটিস করব। রিমঝিম, থ্যাংক ইউ। আমরা এখন বোর্ড কোয়েশ্চেনে যেভাবে আসে ওইভাবে প্র্যাকটিস করব। দুইটা জিনিস বলে রাখি প্র্যাকটিস করার আগে। এক, তোমরা একটা জিনিস মাথায় রেখো, আমরা গত ক্লাসেও রাইট ফর্ম অফ ভার্ব পড়েছি, আজকেও আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছি, বাট আমরা কিন্তু সব রুল কভার করে ফেলিনি, মানে আরও অনেক রুল আছে, এগুলো আমরা আস্তে আস্তে পড়ব। এত অল্প সময়ে বা দুইটা ক্লাসে সবগুলো আসলে শেষ করা একটু ডিফিকাল্ট। সো আমরা যখন বোর্ড কোয়েশ্চেন বা আমরা এখন যে প্র্যাকটিসটা করব ওইটা করতে গেলে তোমার অনেকগুলো ভুল হবে, হ্যাঁ অনেকগুলো ভুল হতে পারে। তার মানে এই না যে তুমি পারবা না, তুমি পারতেছো না, এইরকম না ব্যাপারটা। তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে তুমি এখনো সবগুলো পড়ো নাই, আর এখনো যেহেতু আমরা পড়ি নাই দ্যাট মিনস আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। সো মন ভাঙা যাবে না। প্রথম শর্ত হচ্ছে এটা যে তোমার ভুল হোক কোনো অসুবিধা নাই, সময় আছে আরও, আমরা শিখতে এসেছি। সেকেন্ড ব্যাপার হচ্ছে কয়টা ভুল হচ্ছে জাস্ট একটু কাউন্ট করে রেখো, ঠিক আছে? চল তাহলে এবার প্র্যাকটিস করি। তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় এইভাবে আসে। তোমাদের এসএসসিতে নর্মালি কিভাবে প্রশ্ন এসেছে ভাইয়া? এসএসসিতে প্রশ্নগুলো আসে এইভাবে যে একটা বক্স দেওয়া থাকে, তাই না? বক্সে ক্লু দেওয়া থাকে, তাহলে তোমার ওই ক্লু থেকে নিয়ে নিয়ে সলভ করা লাগে। বাট এইচএসসির ক্ষেত্রে আমরা দেখি যে এইটাই করে আসে, যে ব্র্যাকেটেই দিয়ে দেয়। বেশিরভাগ সময় আমরা এটাই দেখলাম বিগত বছরে। সো তোমাদেরকে আমরা আস্তে আস্তে ওই রিলেটেড জিনিসগুলো প্র্যাকটিস করবো। বাট এইটা কিন্তু সহজ, মানে ওই প্রেশারটা নিতে হয় না যে বক্স থেকে আমি কোন শব্দটা আনবো, এই প্রেশারটা নেওয়া লাগে না, ঠিক আছে? সো চলো আমরা একটা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার আগে যেই কথাগুলো মনে আছে তো, কি বলেছিলাম একটু এটা মনে রেখো। আরেকটা ব্যাপার একটু বলে দেই, আমি যদি বলি এর আনসার করো, তুমি প্লিজ শুধু এর আনসারই করো। আমি জানি তুমি এ থেকে যে পর্যন্ত সবগুলো পারো, বাট ক্লাসটা একটু ডিসিপ্লিনড ওয়েতে আগাতে চাই। সো আমি না বলা অবধি তুমি আরেকটার আনসার করো না, কেমন?
শিউলিরও আমরা তোমাদেরকে আস্তে আস্তে পড়াবো ভাইয়া, এগুলো চিন্তা করো না। দেখো কি বলেছে, ক্রিকেট ইজ আ পপুলার গেম। ক্রিকেট হচ্ছে একটা পপুলার বা জনপ্রিয় খেলা। তোমরা উত্তর করো না প্লিজ, আমি জানি তো তোমরা উত্তর পারো, বাট তোমরা আমার কাছ থেকে একটু শোনো না, হয়তো পরবর্তীতে গিয়ে কঠিন একটা প্রশ্ন আসলে পারবা না। তোমরা রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে প্রথম লাইনটা সবার আগে দেখবা। পরীক্ষা তো এইভাবে আসবে, প্রথম লাইনটা টেকনিকটা শিখাই দিচ্ছি, এটা কিন্তু খুবই কাজে দিবে। সবার আগে দেখবা যে প্রথম লাইনটা কোন প্রকারের টেন্সে আছে, প্রথম সেন্টেন্সটা কোন প্রকারের টেন্সে আছে। এই সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয়, যদি পাস্ট টেন্সে হয় তাহলে ধরে নিবা যে তোমার পুরো প্যাসেজের বেশিরভাগ উত্তরই পাস্ট টেন্সে হবে। ভার্বের 2 নাম্বার ফর্মে বেশিরভাগ বা ভার্বের 3 নাম্বার ফর্মে বেশিরভাগ হবে। এইটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, নর্মালি পাস্টার প্রেজেন্টেই আসে, এইটা যদি প্রেজেন্টে হয় তাহলে বুঝবা যে তোমার এই পুরো প্যাসেজে যতগুলো উত্তর হবে সবগুলোই বেশিরভাগ কি প্রেজেন্ট টেন্সেই হবে। শেষের দিকে গিয়ে অনেক কয়েকটা ফিউচার হতে পারে, বাট বেশিরভাগই প্রেজেন্ট হবে। সো প্রথম সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আমি কি বুঝাতে পারলাম সামিহা? আচ্ছা, বলছে ক্রিকেট হচ্ছে একটা পপুলার গেম, বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, মানে তরুণ এবং বৃদ্ধ উভয়ই ড্যাশ প্লেজার ফ্রম দিস গেম। দেখো আমরা এইখানে দুইটা জিনিস দেখছি, তোমরা এবার এটার চাইলে উত্তর করতে পারো, যারা বুঝতেছো না আমাকে মনোযোগ দিয়ে শোনো তাহলেই হবে, যারা বুঝতে পারছো তারাও একটু চেষ্টা করো ভাইকে শোনার। বোথ, বোথ শব্দটা থাকলে সাধারণত প্লুরাল হয়, কারণ এটা দ্বারা উভয় বুঝায়, মানে একাধিক বুঝায়, একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটা নাউন, দুইটা সাবজেক্ট, ভিন্ন ব্যক্তিকে বুঝাচ্ছে, তোমাদেরকে আজকে পড়িয়েছি ভিন্ন ব্যক্তিকে বুঝিয়েছে। দ্যাট মিনস ভার্বটা হবে কি প্লুরাল, ভার্বটা হবে কি প্লুরাল। সো এইখানে আমি কেন গেটস না দিয়ে গেট দিলাম, কারণ এন্ড দ্বারা দুইটা যুক্ত হয়েছে বা বোথ আছে, যা দ্বারা উভয়কেই বুঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা গেটস না দিয়ে গেট দিয়েছি, মানে সিঙ্গুলার ভার্ব না দিয়ে প্লুরাল ভার্ব দিয়েছি। তোমরা একটু প্লিজ বুঝে বুঝে উত্তর করো, হ্যাঁ? তাহলে কি আমরা বুঝতে পারলাম যে কেন এখানে গেট হয়েছে, কেন গেটস হয় নাই? ওকে, তাহলে বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম, এই গেম থেকে কি আনন্দ পায়। ইনফ্যাক্ট ক্রিকেট ড্যাশ কল দ্য জেন্টলম্যানস গেম, এটা প্যাসিভ হবে, প্যাসিভ, হ্যাঁ, যে ক্রিকেটকে ডাকা হয়, ক্রিকেট তো নিজেকে নিজে ডাকতে পারে না, কেউ না কেউ ডাকে। বলছে ক্রিকেটকে ডাকা হয় জেন্টলম্যানদের গেম হিসেবে। দেখো তাহলে এইটা প্যাসিভ, আবার বলছে ক্রিকেটকে ডাকা হয়, অন্যরা ডাকে ক্রিকেটকে। এখন বলো এখানে কি হবে? ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং ভার্বটাও হবে সিঙ্গুলার এবং ভার্বের হ্যাঁ অক্সিলারি ভার্বটাও হবে সিঙ্গুলার। অক্সিলারি ভার্বের পরে যেহেতু এটা প্যাসিভ ভয়েস, সেখানে ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে, ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে। নোভা, আফরিন, সাবিহা, মেহরা, তারপর নাইমা, কানিজ ফেরদৌসি বলছে ভাইয়া ইজ কল্ড, কারেক্ট অ্যান্সার ইজ কল্ড। ইনফ্যাক্ট ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম, ইট ড্যাশ আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। দেখো ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সো বলো এইখানে কি হবে? এন্টারটেইন আছে, মানে এটা আমাদেরকে বিনোদন দেয়। জাফরিন বলছে এটা আমাদেরকে বিনোদন দেয় উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। থ্যাংক ইউ ফারজানা। বলো ভাইয়া এটা কি হবে? ইট ড্যাশ এন্টারটেইন আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে কি যুক্ত হয় মনে আছে দীপা? এস অথবা ইয়েস, তাই না? সো ইট এন্টারটেইনস আস। আমরা কি বুঝতে পারছি? এগুলো কিন্তু বোর্ডে ঠিক এইভাবেই কোয়েশ্চেন আসে, এইভাবেই কোয়েশ্চেন আসে। সো ইট এন্টারটেইনস আস মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের শেষে আমরা কি যুক্ত করলাম? এস যুক্ত করলাম। উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন
a sense of brotherhood and fraternity dash among the playing nations through it. এটার উত্তরটা আগে তোমরা করো, তারপর আমি ব্যাখ্যাটা দিচ্ছি। বলছে a sense of brotherhood and fraternity dash create among the playing nations through it. বলো এটা কি হবে? বলছে ভাইয়া ইজ ক্রিয়েটেড, কেউ বলছে ক্রিয়েটস, কেউ কেউ বলছে আবার ক্রিয়েট। এইটা একটু ভুল করছি বোধহয় আমরা সবাই। সো আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি। ফ্রেটার্নিটি মানে কি? ভ্রাতৃত্ব। আচ্ছা, ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট। দেখো একটা জিনিস একটু দেখো, ক্রিয়েটস তো হবে না, সরি ক্রিয়েট তো হবেই না। কেন? এই যে তোমাদেরকে মনে আছে আমি বলে ওই যে প্রিপোজিশনের একটা এক্সাম্পল দিয়েছিলাম না, প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট পরে একটা সাবজেক্ট, তুমি কোনটা অনুযায়ী করবা বলেছিলাম। সো আগেরটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, জাস্ট থার্ড পারসন বাদ দাও, আগেরটা যদি সিঙ্গুলার হয় ওইখানে তো প্লুরাল ভার্ব হবে না। সো তুমি যদি ক্রিয়েট দাও, শুধু ক্রিয়েট দাও, ওইটা প্লুরাল হয়ে যাচ্ছে। সো এটা কোনোভাবেই হবে না। এখন যারা ক্রিয়েটস দিয়েছ তারা কাছাকাছি গিয়েছো অ্যাটলিস্ট এই বিবেচনায় যে তুমি বুঝতে পেরেছো অফের আগেরটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরছি, মানে ভার্বের আগেরটাকে আমি সরি প্রিপোজিশনের আগেরটাকে আমি সাবজেক্ট হিসেবে ধরছি। এই জিনিসটা তুমি বুঝতে পেরেছো, এজন্য সিঙ্গুলার ভার্ব দিতে পেরেছো। যে এই জায়গাটা তুমি বুঝো নাই যে এখানে প্লুরাল হবে। অসুবিধা নেই, এটা আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বর্তমানে ক্রিকেট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দ্য ইংলিশ, আচ্ছা এইখানে একটা মজার জিনিস আছে। ইংলিশের আগে নর্মালি কোনো আর্টিকেল বসে না, কারণ কি? এটা একটা সাবজেক্টের নাম। হ্যাঁ, মানে আর্টিকেল দা বসে না ইংলিশের আগে, বাংলার আগে বা এরকম ইংলিশ, ফ্রেঞ্চ ইত্যাদি এগুলোর আগে সাধারণত আর্টিকেল দা বসে না যখন এগুলো দ্বারা সাবজেক্টের নাম বোঝানো হয়। কিন্তু যখন এই ইংলিশের আগে কোনো একটা আর্টিকেল দা দেখবা, তুমি যদি আর্টিকেল দা দেখো, দ্যাট মিনস এইখানে ইংলিশ দ্বারা সাবজেক্টকে বুঝাচ্ছে না, ইংরেজ জাতিটাকে বুঝাচ্ছে। এক্স্যাক্টলি আফরিন, ইংরেজ জাতিটাকে বুঝাচ্ছে। এই যে সাবিহাও বলেছে ভাইয়া এখানে নেশন বুঝাচ্ছে। ওকে, সো কানিজ ফাতেমা দেখো, দ্য ইংলিশ ড্যাশ প্লে ইট হেয়ার in this subcontinent and since then it become an integral part of our entertainment. এইটা মেইনলি অতীতের কথা বলছি কিনা একটু ভালো করে বুঝো তো। এটা কি অতীতের কথা বুঝাচ্ছে? এটা কি কিছুটা অতীতের কথা বুঝাচ্ছে নাকি প্রেজেন্টের কথাই বুঝাচ্ছে? একটু দেখি তো, চলো। প্লেড কেন? দেখো এখানে কেন প্লেড হয়েছে, কেন প্লেইজড হয় নাই? মানে প্লেস যারা বলেছো তাদের উত্তর ভুল না, কিন্তু মানে অন্য দিক থেকে মানে এমনি সেন্টেন্সের হিসেবে চিন্তা করলে তো অবশ্যই ভুল। আচ্ছা, মানে ইংরেজরা এইখানে তো অনেক আগে খেলেছিল, তারাই খেলাটা ধরো শুরু করেছিল, এই জিনিসটা বোঝাতে গিয়ে প্লেড দিয়েছে, এটা পাস্ট টেন্সে দিতে হচ্ছে। আচ্ছা, দ্য ইংলিশ প্লেড ইট হেয়ার, ইংলিশরা এখানে এটা খেলেছিল ইন দি সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে, অ্যান্ড সিন্স দেন, এবং তখন থেকে ইট ড্যাশ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট, মানে আমাদের বিনোদনের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে যায় তখন থেকেই। সো বলো তো এটা কি হবে? এই যে তাসমিয়া জাফরিনও ভালো বলেছে যে ভাইয়া এখানে সিন্স আছে। সো বলো এটা কি হবে? পরেরটা বিকাম কি বিকেম হবে না অন্য কিছু হবে? It has become দীপা কারেক্ট অ্যান্সার দিয়েছ, আর অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছ। দ্য ইংলিশ প্লেড ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন, তখন থেকে ইট হ্যাজ বিকাম, এটা হয়ে যায় অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। আওয়ার টিম ড্যাশ অফ স্কিলড প্লেয়ার কনসিস্ট আছে, এখন বলো এটা কি হবে?
কনসিস্ট আছে, এটা কি হবে নরিন? সেতু। আমি তোমাদেরকে কিন্তু একটা কথা বারবার মনে করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমার ধরো প্রথম প্র্যাকটিস। সো প্রথম প্র্যাকটিসে যদি তুমি এক্সপেক্ট করো, তুমি প্রত্যাশা করো যে তোমার 10টা থেকে 8টা বা 10টাই হয়ে যাবে, এটা ঠিক না। হতে পারে, বাট ধরো 10টা থেকে যদি তোমার 4টাও হয়, 5টাও হয়, 3টাও হয়, তারপরও মন খারাপ করা উচিত না। কারণ কি, আমরা মাত্র পড়া শুরু করলাম, আমাদের জার্নিটা মাত্র শুরু হয়েছে। সো আমাদের সামনে আরও ভালো করব আমরা, কেমন? কনসিস্টস, পারফেক্ট। আওয়ার টিম, এই দেখো ওইটা তো পাস্ট টেন্সের কথা বলেছি, এই জন্য এখানে প্লেড হয়েছে। এখন তো আবার আমরা আমাদের আগের রূপে ফিরে এসেছি। আওয়ার টিম মানে আমাদের টিমটা, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের শেষে কি যুক্ত হয়েছে? এস। কনসিস্টস অফ স্কিল প্লেয়ার, দে অলরেডি ড্যাশ দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। তারা মানে ইতোমধ্যে তাদের পারফরমেন্স দেখিয়েছে ইন সেভারাল ম্যাচেস। সো বলো কি হবে? আগেরটা যারা কনসিস্ট হয় না, দেওয়া নাই, তাদেরটা কিন্তু আসলেও ভুল হয়েছে। কারণটা কি? এটা থার্ড পারসন সিঙ্গুলার ছিল তো ভাইয়া। দে হ্যাভ শোন। দেখো আমরা কিন্তু গতকাল পড়েছিলাম, মানে লাস্ট ক্লাসে পড়েছিলাম, অলরেডি শব্দটা থাকলে সাধারণত কি হয়? অলরেডি শব্দটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, এরকম আরও কিছু জিনিস শিখেছিলাম কিন্তু। মনে আছে তো তোমাদের? কে কে করেছো লাস্ট ক্লাসটা? সো লাস্ট ক্লাসে আমরা এই জিনিসটা কিন্তু পড়েছিলাম। আচ্ছা, বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট সামটাইমস আওয়ার প্লেয়ার্স ড্যাশ সো পুয়ারলি দ্যাট কান্ট্রিম্যান ড্যাশ অ্যাস্টনিশড। বলো, এটা দুঃখের বিষয় যে মাঝে মাঝে আমাদের প্লেয়াররা মানে একটু খারাপ খেলে আর কি, যেটা করে মানে দেশের মানুষজনকে একটু, বুঝোই তো। সো বলো এটা কি হবে? আই নম্বরটা কি হবে? প্লে, পারফেক্ট। কারণ দেখো সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভার্বের শেষে আমরা এস যুক্ত করি নাই। এই প্লেজ কে বলেছে? প্লেজ হবে না, সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল হবে। সো পুয়ারলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান ড্যাশ। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল ভালো করে দেখে তারপর উত্তর করো। সিঙ্গুলার নাকি প্লুরাল দেখে ভালো করে উত্তর করো। আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন এটাই, তারপর আমরা ক্লাসটা শেষ করে দিব। ক্লাসটা আমরা একদম শেষে চলে আসছি। লিপি বলছে ভাইয়া বিকাম হবে, তারপর তাসমিয়া বলছে ভাইয়া আগেরটা আনসার প্লে হবে। এইটা কি হবে বলো? ইয়েস বলো কি হবে? শেষেরটা, একদম শেষেরটা। ওকে, ফারিয়া বলছে ভাইয়া প্লে হবে। যেটা কি হচ্ছে? বিকাম। ইয়েস, বিকাম হবে, বিকাম অ্যাস্টনিশড। এবার বলো সবাই কত পেলে? সবাই কত পেলে? 10-এ। 10-এ কে কত পেলে? নর্মালি 0.5 করে থাকে, বাট ধরো আমি প্রত্যেকটার জন্য 1 নম্বর ধরলে 10-এ কত পেয়েছো? একদম খারাপ নম্বর পেলেও প্লিজ জানাও আমাকে, লজ্জা পেও না, প্লিজ জানাও। বলছে ভাইয়া 10-এ 10 পেয়েছি, কে এটা? রিমছিম। চাতুল বুসরা 10 পেয়েছে, দেওয়ান সুমাইয়া 9 পেয়েছে, শোভারফিন 7, প্রথা 6 পেয়েছো। সাবাস। 5-এর মানে 6-এর নিচে দেখছি না, মানে 5 কেউ পাও নাই, 4 কেউ পাও নাই। তোমাদের অবস্থা তো অনেক ভালো। সাকিবুল হাসান অনেক ভালো ভাইয়া, 5 পেয়েছো লিপি, এটা অনেক ভালো। 5 পাও মানে কি তোমার প্রিপারেশন কিন্তু অর্ধেক হয়ে গেছে। 10-এ যদি 5 পাও মানে কি অর্ধেক তো পেয়েই গেছো, বাকি অর্ধেক একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা। আর রুলগুলো বাকিগুলো সহ আমাদের একটু পড়তে হবে, তাহলে না ভালো করবো আমরা, তাই না? যাই হোক, এটা সত্যি অনেক ভালো নম্বর। শেষের দিকে এসে আমি কয়েকটা কথা বলে ক্লাসটা শেষ করে দেবো। প্রথম কথা হচ্ছে ভিডিওটা তোমার নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, সো দ্যাট তুমি যে কোনো সময়, যেহেতু এটা একটু টপিকটা একটু বেশি ইম্পর্টেন্ট, সো দ্যাট যে কোনো সময় তুমি তোমার নিজের টাইমলাইনে তো তোমার কন্ট্রোল আছে, যে কোনো সময় খুঁজে পেতে পারো। সো প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে, ইফ পসিবল অ্যাটলিস্ট অনলি মি দিয়ে হলেও নিজের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখতে পারো। এরপর সেকেন্ড যে কথাটা বলছিলাম, তোমার সাথে আমার আরও সামনে ক্লাসগুলো তো দেখা হবেই। আমি চাই তোমার এইচএসসির জার্নিতে তোমার পড়াশোনার সঙ্গী হতে আমরা, প্লাস এই জিনিসটাই তোমাকে শুধু এইচএসসিতে যে ভালো একটা রেজাল্ট করো,
এটা আমি শুধু চাই না, আমি চাই তুমি শুধু এইচএসসি না, অ্যাডমিশনে অনেক ভালো একটা রেজাল্ট করো, আমাদের সাথেই থাকো। তুমি এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবে, আমাদের অ্যাপে পেয়ে যাবে এই ব্যাপারে ডিটেলস। তুমি যে কোনো সমস্যায় তুমি 16910, যে কোনো সমস্যা না, তোমার যে কোনো জিনিস জানার থাকলেও এই নম্বরটাতে কল দিও 16910, তাহলেই হবে। তোমাদের সাথে আজকের মতো এ পর্যন্তই রইল। ক্লাসটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। তোমাদের কয়েকটা ফিডব্যাক নিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করে দিব। কয়েকটা ফিডব্যাক নিয়ে আজকে ক্লাসটা শেষ করে দেবো তোমাদের সাথে। শিরিন বলছে ভাইয়া ভোকাবুলারি দিয়েন, অবশ্যই দিব, অবশ্যই দিব। ঠিক আছে, থ্যাংক ইউ মিস বাহুল হক, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ইংলিশ কোর্সটাকে রিকমেন্ড করেছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমাদের সিনিয়র ভাইয়াপুদেরকে জিজ্ঞেস করেই নিও, মানে যে ভাইয়া কেমন, আসলেও কেমন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো ভালো কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সাথে আমার পরের অন্য কোনো একটা ক্লাস দেখা হবে অবশ্যই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।